আমার হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছে যথারীতি, আমি মেয়েটাকে টাইমে স্নান টান খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়েছি, দিয়ে এবার আমাদের রান্নাবান্নাগুলো করছি। এইটা করতে করতে গ্যাস সিলিন্ডার গেছে শেষ হয়ে। তো আমি কোনোদিন ওটাকে যে লাগানো, রেগুলেটর লাগানো কিছুই জানতাম না, কিন্তু হাজব্যান্ড নেই, কি করব। তো সেই জায়গা থেকে আমাকে সেটা নিজেই মানে দেখে তোছি কীভাবে কী লাগায় টাগায়, ওটা লাগিয়ে নিয়েছি, নিয়ে অন করেছি। এবার আমি রান্না করছি, ছোটো বাচ্চা মেয়ে গুটগুট করে উঠে হেঁটে চলে এসছে আমার পেছনে। উইদিন এ সেকেন্ড পুরো ব্লাস্টের মতো রান্নাঘর পুরো একদম পুরো আগুনের গোলা হয়ে গেল। বেরোচ্ছি তো আমি দেখছি মেয়েটা রয়ে গেছে রান্নাঘরে। মানে এরকম হয়, মানুষ ভিখারিকেও ফিরিয়ে দেয় না। আমি যার দরজাতেই যাচ্ছি না, লোকে দরজা খুলে আমাকে বন্ধ করে দিচ্ছে দরজা। মানে আমি এত বিভৎস হয়ে গেছি। আমার মা আমার বেড ক্রস করে চলে যাচ্ছে হাসপাতালের মধ্যে, চিনতে পারছে না, মানে এত বিভৎস হয়ে গেছি। রে করে উঠেছে নার্সরা, আপনি কেন এসছেন, এই করছেন, আপ क्यों आए हो? नहीं मैं कहीं नहीं जाऊंगी, मैं अपनी बेटी के पास ही रहूंगी। ওকে যে আমি বলে দিয়েছিলাম না শ্রেয়া, ডিটো আমার মেয়ের মতন দেখতে। আর তোমার ওই যে জায়গাগুলোর বার্ন হয়ে গেছিল না, আঙুল ফাঙুল যেগুলো হয়ে গেছিলো, ওগুলো তোমার কালো কালো স্পট। দুধের মতো ফর্সা একটা বাচ্চা, তার আঙুলের ডগাগুলো কালো স্পট, তার পিঠটায় কালো কালো চাপড়া চাপড়া। ওয়েলকাম টু রিয়েল টক উইথ শ্রেয়া। আপনারা হয়তো ভাবছেন যে আমি আজকে ভীষণ কনফিডেন্ট, কারণ এটা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে চ্যানেলটা, বাট একেবারেই নয়। রিলিজটা হয়তো পরে হচ্ছে, কিন্তু এটাও আজকে ভেরি ফার্স্ট ডেতেই শ্যুট করছি। আরও একজন নতুন গেস্টের সাথে, ঝুমুর চক্রবর্তী এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। সো ঝুমুরদি, কেমন আছো বলো? খুব ভালো আছি শ্রেয়া। এই প্রথমবার ডিজিটাল ওয়ার্ল্ড থেকে সামনাসামনি দেখা। এই যে স্টেপটা, যেটা নতুন তুমি চ্যানেলটা শুরু করছো, তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আরও সো এগিয়ে মাচ। যাও। হ্যাঁ, মানে তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে একদম তোমার সাথে আমার পরিচয়টা ভীষণ অদ্ভুত। প্রথমত ওই সো কল সাবস্ক্রাইবার হিসেবেই আমার সাথে পরিচিতি, তুমি আমার গল্প আমি শুনতে। ভয় ভয় ফোন করেছিলাম, শ্রেয়া তুলবে কি তুলবে একদম। না। আর তাও আবার ফার্স্ট কলটা প্রমোশনাল একটা ইস্যু নিয়ে হ্যাঁ। কল ছিল। তারপর কথা বলতে বলতে কখন কবে যে এত সুন্দর একটা আত্মিক সম্পর্ক Bonding তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে। এত ভালো বন্ধু হয়ে গেছি। এখন এমন অবস্থা যে দুজনের অন্তত সারাদিনে একটা খবর রাখতেই হয়, এই কেমন আছো, কি ভয়েস করছো। মেসেজ সেন্ড করা হয়, কি একদম করছো কি না করছো। একদম এই ভালোবাসাটাই আমার আলটিমেট প্রাপ্তি। আর শুধুমাত্র তাই নয়, দিদি কিন্তু একজন এস্টাবলিশ বিজনেস হোল্ডার। ওনার সংস্থার নাম হচ্ছে রূপকথা। আর সেখানে কিন্তু দারুণ দারুণ এথনিক ওয়েস্টার্ন এরকম সুন্দর গর্জিয়াস পার্টিওয়্যার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। সো স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে, সেখানে তোমরা ডায়াল করে ডেফিনেটলি দিদির কাছে কন্ট্যাক্ট করতে পারো, ওনার হিউজ কালেকশন তোমরা দেখে নিতে পারো। ওকে, কিন্তু এই সাকসেসফুল মানুষটার পেছনে একটা কিন্তু ভীষণ সাংঘাতিক মর্মান্তিক ঘটনা আছে। তো আজকে দিদি একটু নিজের প্রাণ খুলে আমাদের সবার সাথে নিজের জীবনের একটা অদ্ভুত পরিস্থিতির কথা, একটা ভীষণ করুণ মর্মস্পর্শী একটা স্ট্রাগল লাইফের কথা শেয়ার করতে চান। তো আর আমি বেশি কথা বাড়াচ্ছি না, দিদি তুমি বলো। আজকে তুমি এখানে একটা এমন প্ল্যাটফর্ম ধরে নাও যেখানে তুমি প্রাণ খুলে তোমার যেটা ইচ্ছা তুমি সেই ঘটনাটাই মন খুলে শেয়ার করতে পারো। এখানে সকল দর্শক বন্ধুরা কেউ তোমাকে জাজ করবে না, তোমার যেটা ইচ্ছা তুমি শেয়ার করো। হ্যাঁ শ্রেয়া, দেখো আমার বলতে গেলে আমার লাইফটা না, মানে যদি ঠিকমতো মানে বলি স্টেপ বাই স্টেপ, তো ওটা মানে উপন্যাসের মতন বলতে গেলে। তার একটা পার্ট আমি তোমার সাথে আজকে আমি শেয়ার করব। একদম। হ্যাঁ, আমাকে দেখলে হয়তো যারা আমাকে চেনে না, যারা অচেনা, যারা সেরমভাবে অনেক পুরনো নয় আমার সাথে, তারা আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমার লাইফেও একটা এত বড় ঘটনা ঘটেছে, বা আমার লাইফটাও একটা গল্পের মতন। মানে ঠিক আমি যতটুকু শুনেছি একটা গল্পের মতো, এবং সেটা খুব প্যাথেটিক। সেখান থেকে আজ হয়তো আমি অনেকটা মুভ অন করেছি, অনেকটা নিজেকে মানে শক্ত করে নিয়েছি, কিন্তু একটা সময় খুব মানে স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে গেছি। আজকের এই এপিসোডটা আমার মনে হয় সমস্ত মহিলাদেরকেই ভীষণভাবে ইন্সপায়ার করবে, যারা হয়তো ছোট ছোট বিষয়ে ভেঙে পড়েন বা ভাবেন আমাদের জীবনের স্ট্রাগলটাই বোধহয় সব থেকে বড়, বা আমার সমস্যাটাই সব থেকে বেশি। এই এপিসোডটা শুনতে থাকো এবং পুরোটা শোনো, তারপর বুঝতে পারবে কত মানুষ কত কঠিন পরিস্থিতির মধ্যেও জীবনযুদ্ধটা চালিয়ে গিয়ে লড়াইটা জিতে যায়। একটা জিতে যাওয়ার কাহিনী আজকে আমরা শুনতে চলেছি। দিদি তুমি স্টার্ট করো। হ্যাঁ দেখো, আমার লাইফে শুরুটাই হয়েছিল না, মানে একদম শুরু থেকে তোমাকে বলছি। মানে 9 মান্থের আমি যখন ছিলাম, তখন আমাকে আমার মামার বাড়িতে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে অনেক কিছু না পাওয়ার মধ্যে দিয়ে লাইফটা শুরু হয়েছে। আমি আমার মা বাবাকে সেইভাবে ছোট থেকে পাইনি বলতে গেলে। মানে জ্ঞানও তো আমি দেখেছি আমার দিদা আমাকে বড় করছে, যত্ন করছে, খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে,
ইচ অ্যান্ড এভরিথিং। কেন এরকম? 9 মান্থে মানে আমার মা যখন সেকেন্ড টাইম কনসিভ করে তখন উনি আর দায়িত্ব নিতে পারবেন না, সেই জায়গা থেকে দিদার কাছে দিয়ে দিয়েছিলেন। আর দাদু দিদা একাই থাকতেন, তো ওনারা পুরোটা আমাকে আপ টু আমার বিয়ে পর্যন্ত পুরোটাই মানে ওনার হাতেই সব কিছু, মানে রাত্রে শোয়া থেকে খাওয়া থেকে সব কিছু উনি মানে মায়ের জায়গাটা ফিল করতে দেয়নি। মানে দিদা এরকমভাবেই আগলে করেছে বড়। তো যাই হোক, মানে একটা বাচ্চার তো একটা সময় মাকে দরকার লাগে। তো সেই জায়গায় আমি কোথাও আমার মাকে পাইনি। মা তখন ভাইকে নিয়ে ব্যস্ত থাকতো, যেহেতু ও ছোটো, ওর দিকে বেশি কেয়ারিং থাকতো, নজর থাকতো। আমি বলতে পারো ফেলাভাবেই মানে যেটা সেটা হয়ে নিয়ে কি থাকে জমা কষ্ট অভিমান সেটা তো আছে মা একটা বাবার অভিমান, উপর? আমার কষ্ট আছেই। কারণ দেখো সেই কারণে কিন্তু আমি লাইফে কোনো দিন না দ্বিতীয় সন্তান চাইনি, জানো তো। মানে আমার লাইফে আমি কোনো দিন চাইনি যে আমার কোনো সেকেন্ড চাইল্ড থাকুক, আমার একটাই থাকুক, আমি তাকে সমস্ত রকম দিয়ে করতে পারবো যত। পার্শিয়ালি অ্যাজ ইউ এক্সপিরিয়েন্সড আ বিটার থিং, তো সেই কারণে হয়তো তোমার এই ফিলিংসটা। কিন্তু আমারও যেমন ধরো দুটো সন্তান, এবং আমার দুটো সন্তানের মধ্যে ডিফারেন্স হচ্ছে অনলি 1 year 9 months, একদম পিঠোপিঠি ওরা। আমি কিন্তু একা হাতে দুটো বাচ্চাকে বড় করছি। হ্যাঁ, হতে পারে খুব স্ট্রাগলফুল, এটাও মানে এত সহজে আমি বলছি বটে, বাট সেটাতে অবশ্যই প্রচুর struggleful। এফার্টস দিতে হয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে কেউ না মনে করে যে আমি ডিপ্রাইভড হচ্ছি। আমি দুজনকে সমতুল্যভাবে সমস্ত অ্যামিনিটিস, সমস্ত ফ্যাসিলিটিস ইকুয়ালি অ্যাফোর্ড করার চেষ্টা করি, এবং সেটা ইমোশনাল সেটা করা কানেকশনটাও। উচিত, মা বাবাদের সেটা একদম। চিন্তা না করে না আরেকজনকে আনা হ্যাঁ, উচিত না। সেটা কোনো ক্ষেত্রে হয়তো তোমার ক্ষেত্রে একটা এক্সেপশনাল এক্সপিরিয়েন্স হ্যাঁ। হয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না। তাই এটা আমার মনে মানে হয় যে একদম 9 মান্থের একটা বাচ্চা, হ্যাঁ, বুঝতে পারছো? ভয় পাওয়ার তখন কারণ নেই। থেকে। যদি কেউ মনে করছো দ্বিতীয় সন্তানের জন্য তোমরা যাবে, অবশ্যই যেতেই পারো, কারণ একটা সিবলিং থাকলে সেটারও আবার অনেক বেনিফিটস আছে, অনেক Benefits ও ভালো থাকে, দিকও আবার আছে। এও থাকে, হ্যাঁ। কিন্তু আমি আমার লাইফে তোমার যেটা জীবনের ফিল করেছি experience সেখান টার থেকে জন্য আমি কখনোই মানে একদম, তোমার সেটা ছেলে ভীতিটা মেয়ে চলে যাই এসেছিল। হোক, আমি কখনোই চাইনি যে সেকেন্ড চাইল্ড কোনো সময় নেব। বা কারণ আমি যদি তার সাথে নাইনসেবি করি, আমাকে তো দুজনকে সমানভাবেই দেখতে হবে। একদম। আর শুধু দেখো এখনকার দিনে একটা সন্তান আনা তো শুধু নয়, তার পুরো ফিউচারটা তোমাকে চিন্তা করে নিয়ে একদম। ক্যালকুলেট করে তারপরে তাকে তুমি পৃথিবীতে আনতে পারবে। তো যাই হোক, সেটা অন্য গল্প। ওটা তো একটা না পাওয়া কষ্ট ছিলই। আর ওনাদের চিন্তাভাবনা ছিল যে মেয়ে তো বেশি পড়ানোর দরকার নেই, ঠিক আছে একটা মাধ্যমিক পাশ করবে, বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, মানে মেন ওনাদের সমস্যাটা ছিল যে তুমি কন্যা সন্তান। হ্যাঁ, কন্যা সন্তান, আর আমার খুব কম বয়স থেকে আমার খুব সম্বন্ধ আসতো, মানে তা ক্লাস তো 6-7 হবেই। থেকে বিয়ে You are বাড়ি টিয়ে so বাড়ি। pretty, এত মিষ্টি। আমার তো মনে হয় দর্শক বন্ধুরা কমপ্লিমেন্টে ভরিয়ে দেবে ওখানে জানি না, স্ক্রিনে। মানে এত এরকম হতো না, মিষ্টি মানে তুমি। রীতিমতো ওরা ডিস্টার্ব থাকতো। আর ওরা তো তোমার এজটা তো গেজই করতে পারবে না, কি আর বলবো। আমার তো নিজেরই রীতিমতো কমপ্লেক্স আস্তে আস্তে হচ্ছে। গল্পতে বুঝে হ্যাঁ, যাবে আমার কি কি এজ। এজ হ্যাঁ, সেটাই। তো ওইটাই চিন্তা ভাবনা ওরা করে রেখেছিল যে মাধ্যমিক পাশ করবে, বিয়ে দিয়ে দেবো। মতামতের তো কোনো প্রশ্নই নেই, তুমি করবে কি করবে না ওসব কোনো ব্যাপার নেই। মানে ওনাদের অন্য জায়গায় পাত্রস্থ করে দিলেই ব্যাস আমাদের দায়মুক্ত হয়ে যাবে। তো সেই জায়গা থেকে খুব কম বয়সে আমার একজন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, ওনারা নিউজ পেপারের সূত্রে আর কি যোগাযোগ হয়, আমাদের পরিচয় হয়, তারপর দেখাশোনা হয় আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। উনি ডিফেন্সে জব করতেন, তো সেই জায়গা থেকে ওনার সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায়। এবং অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যাওয়ার পরে আমি টোটালি মানে জাস্ট আমি অষ্টমঙ্গলটা কাটানোর পরেই আমি ওনার সাথে মুভ অন করি মহারাষ্ট্রে। ঠিক আছে, এই লাইফের প্রথম ধরো নিজের লোকজনকে ছেড়ে থাকা একটা অচেনা ছেলের সাথে, মানে ওই বাচ্চা বয়সে প্রথমেই তোমাকে তোমার সংসারে হাল ধরতে হয়েছে 8 দিনের মধ্যেই। আর আমি যেহেতু দিদার কাছে মানুষ হয়েছি, এমনিও বাড়িতে যেমন থাকে কাজের লোকটা, তো আমাকে মানে এক গ্লাস জলও নিয়ে খেতে হতো না, যেটা বলে সেই রকম দিদা কিন্তু আদর যত্নেই মানুষ করেছিল। এবং অনেক সময় আমার মা হয়তো অনেক সময় ইন্টারাপ্ট করে বলতো যে ওর তো বিয়ে হবে, ওকে তো কাজ শিখতে হবে। ও দিদা বলতো বিয়ে হলে দেখা যাবে, তখন সব শিখে নেবে। আমি কিচ্ছু পারতাম না, মানে কিচ্ছু পারতাম না। হয়তো 1 কাপ চা বানাতে পারতাম, এই পর্যন্ত। রান্নাবান্নার কোনো মানে এই ছিল না, এবং সেটা ক্লিয়ার করে দিয়েছিল। এবং শ্বশুরবাড়ি আমার খুবই যথেষ্ট ভালো ছিল, ওরা বলেছিল কোনো অসুবিধা নেই, আমার ভাই শিখিয়ে নেবে। এবং সেটা রীতিমতো আমি যাওয়ার পরে 3 মাস 4 মাস পুরো ট্রেনিংয়ের মতো। আমার হাজব্যান্ড এতটাই ভালো মানুষ, মানে উনি রান্না করতেন, আমি বসে বসে দেখতাম যে কিভাবে কি করছে, কিভাবে ডাল রান্না করতে হয়, কিভাবে ভাত রান্না করতে এই দিক থেকে হয়। তুমি লাকি ছিলে তার হ্যাঁ, মানে। মানে এ টু জেড একটা নর্মাল বাঙালি বাড়ির যে রান্না, ওর কাছ থেকেই আমি ভাই কিন্তু শিখেছি। এতটা কোঅপারেটিভ হয় না, মানে আগে থেকেই ধরে নেওয়া হয় যে মেয়েরা বিয়ে করে এসছে মানে সব জানে, সব জানে, হ্যাঁ। সেইটা তোমাকে অন্তত ফেস করতে সেটা হয়নি। করতে হয়নি, রীতিমতো মানে অফিস থেকে একটু আগে চলে আসতো, বেরিয়ে আসতো। আমাকে যে দায়িত্ব দিয়ে যেত সবজি কাটা বা কিছু করা, সেটা তো আমি কিছু না কিছু একটা কাণ্ড ঘটিয়ে বসে থাকতাম। ঠিক আছে, তো তারপরে দেখার পরে আমি হাল ধরে নিয়েছি খুব তাড়াতাড়ি। তো
তো এইবার তো আস্তে আস্তে করে যেমন নর্মাল একটা হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক চলছে, মানুষটাকে চিনছি জানছি। এই অসুবিধে হচ্ছে তোমার, আমি হিন্দি বুঝতাম না একদমই, কথা বলতে তো পারতামই না। তো সেখানে অসুবিধে হচ্ছে। সন্ধেবেলায় যেটুকু সময় পেতো তখন আমার সাথে সময় কাটাতো, এরকম করতো। তারপরে আমি বিয়ের মোটামুটি ধরে নাও না, আমার মে মাসে বিয়ে হয়েছে, আগস্ট সেপ্টেম্বর করে আমি কনসিভ করে গেছি। তো কনসিভ করেছি, মানে তখন তো ওইসব অত থিঙ্কিংও ছিল না না, কোনো তখনকার দিনে তো লেট করব, আমার কম plan করে বয়স, baby প্ল্যানিং নিতে হয়, করব, এই কোনো ব্যাপারটা প্রিকশন তখন নেব, ছিল এসব না, কোনো হ্যাঁ। থিঙ্কিং। আমি তো রিয়েলি বললে মানে লোকে তো অবাক হবে, আমি বিয়ে জিনিসটাই বুঝতাম। আমি জানতাম মানে সেজে গুজে একটা বেশ ম্যাচিং শাড়ি ব্লাউজ পরবো, সেজে গুজে ঘুরবো, ধুত্তেরি Exciting, আর happening পড়াশোনা ব্যাপার। করতে হবে না, মানে এইরকম ব্যাপার। মানে বিয়ে হয়ে যাবে মানে পাখনা গজিয়ে যাবে এরকম, তার পেছনে যে এত কাজ লম্বা, মানে এটা আমার চিন্তা ভাবনাতেই ছিল না। যেটা হয় ওই বয়সে তো হ্যাঁ, এই অত বয়সে সব মেয়েদেরই মনে সংসারের হয় যে বিয়ে মানে জিনিসটা কি একটা দারুণ সেইটা ব্যাপার। বুঝি না। হ্যাঁ, বিয়ে মানে একটা দারুণ ব্যাপার। পরে সিঁদুরটা উঠলে বুঝতে পারে কত ধানে কত চাল। হ্যাঁ, সেই তো ওইটার পরে তো কনসিভ করলাম। যাই হোক, ফার্স্ট আমার হলো বেবি গার্ল হলো, ঠিক আছে। এবং আমি খুব হ্যাপি। আমি বরাবরই মেয়েদেরকে একটু মানে তুলনামূলকভাবে একটু বেশি মেয়েদেরকে পছন্দ করি। তো মেয়েটা হলো, ভালোভাবেই চলছে। এবং কেউ হেল্প করেছিল না, আমি একাই আমার বাচ্চাকে আমার মতন করে যা করার করছিলাম, কারণ সবাই তো এখানে থাকতো আর আমার হাজব্যান্ড আমাকে কারোর কাছে পাঠায়নি, তো ওই রেখেছিল, নিজেই সেইভাবে করছিলাম। তারপরে হঠাৎ করে শ্রেয়া মানুষের জীবনে, যে মানুষ বলে না ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট বা দুঃসময় বলে আসে না, মানে তুমি 5 সেকেন্ড আগেও বুঝতে পারবে না তোমার সাথে 5 সেকেন্ড পরে কি কি হবে। ঘটতে চলেছে, রাইট? হ্যাঁ, মেয়েটা তখন কত বয়স হবে, তখন 2 বছর কমপ্লিট হয়নি মেয়েটা, ঠিক আছে। তো আমরা যেমন বাচ্চাকে যেমন একটু টাইমলি খাওয়াতে হয়, স্নান করাতে হয়, সেগুলো সবই আমার যা রেসপন্সিবিলিটি আমি করতাম। তো মেয়েটাকে আমি, আমার হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছে যথারীতি, আমি মেয়েটাকে টাইমে স্নান টান খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়েছি, দিয়ে আমরা আমাদের রান্নাবান্নাগুলো করছি। এইটা করছি, করতে করতে গ্যাস সিলিন্ডার গেছে শেষ হয়ে। এবার যেহেতু আমার মানে আমাদের যখন তখনকার দিনে বলছে আমার 96-এ বিয়ে হয়েছে, তখন আমাদের বাড়িতে গ্যাস ট্যাস ছিল না। তো সেই জায়গা থেকে আমি গ্যাসের ইউজই জানতাম না, আমি গ্যাস জিনিসটাই বিয়ের পরে দেখেছি। তো আমি কোনো দিন ওটাকে যে লাগানো, রেগুলেটর লাগানো কিছুই জানতাম না, কিন্তু হাজব্যান্ড নেই, কী করব। তো সেই জায়গা থেকে আমাকে সেটা নিজেই মানে দেখে তোছি কীভাবে কী লাগায় টাগায়, ওটা লাগিয়ে নিয়েছি, নিয়ে অন করেছি যে আমি রান্নাটা তো আমাকে কমপ্লিট করতে হবে, কারণ ওনার তো একটা ওই পার্টিকুলার টাইমে উনি আসবেন, খাওয়া দাওয়া করবেন, চলে যাবেন। আর তখন কার্গিলের এটা চলছিল। তো করছি, আমি দেখছি মানে শাঁ করে একটা আওয়াজ হচ্ছে, এই টাইপের একটা আওয়াজ হচ্ছে, বেরোচ্ছে কোথাও থেকে, কিন্তু আমার আইডিয়া নেই বেরোচ্ছে জানলা দিয়ে পাস হয়ে যাবে বা যা হবে হবে কিছু, এইরকম একটা কিছু তো অভিজ্ঞতাই নেই। ইতিমধ্যে ইনবিটুইন কী হয়েছে, মেয়েটার কোনো কারণে ঘুম ভেঙে গেছে। এবার আমি রান্না করছি, ছোটো বাচ্চা মেয়ে গুটগুট করে উঠে হেঁটে চলে এসছে আমার পেছনে, রীতিমতো নাইটি ধরে আমাকে টানাটানি করছে, মানে বাচ্চা ঘুমটা ভেঙে গেলে অসময় যেটা হয়। আর আমি তখন চাইছি যে কুইকলি আমি মানে জিনিসটাকে কমপ্লিট করে ওকে আমি নিয়ে বেরিয়ে যাব, ওকে ভোলাবো বা কিছু করবো। মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে শ্রেয়া পুরো না বুঝতেও পারিনি ও কাঁদছে, ওকে আমি থামাচ্ছি, বলছি তুই একটু মানে যেমন একটু ভোলানোর জন্য এদিকে পেছন ফিরে কথা বলছি, দেখে হচ্ছে তরকারিটা কোনো জল টল ঢেলে দিয়ে যাও করে আমি বেরিয়ে যাবো ওকে নিয়ে। উইদিন এ সেকেন্ড পুরো ব্লাস্টের মতো রান্নাঘর পুরো একদম, হ্যাঁ, পুরো আগুনের গোলা হয়ে গেল, ঠিক আছে। মানে কিচ্ছু বুঝতে পারছি না আমি, মানে বেরোচ্ছি তো আমি দেখছি মেয়েটা রয়ে গেছে রান্নাঘরে। আর মেয়েটা না গরমকাল ছিল তো, তোমার ওই খালি গায়ে একটা জাঙ্গিয়া পরিয়ে, যেমন বাচ্চা মেয়েকে 2 বছরের বাচ্চা গরমের মধ্যে কুলার ফুলার চালিয়ে, তো আবার আমি ঢুকেছি ওইখানে, ঢুকে মেয়েটাকে আমি জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও করে চিল্লাতে না রাস্তায় বেরিয়ে পড়েছি। ততক্ষণে আমি দেখছি মানে আমার মেয়ের সমস্ত পুরো স্কিন টিন পুরো উঠে গেছে, মানে যেটা আমি তো আর আয়না দেখতে যাইনি, বাট হাত ফাত যেগুলো দেখছি, মেয়েটা তো খালি গায়ে ছিল, তো পুরো স্কিন টিন সব উঠে গেছে। মানে তখন আগুনে অলরেডি জ্বলছে, একদম পুরো ধরে নিয়েছে তো পুরো কিচেনটাকে, ও মা গো, পুরো আগুনের গোলা। আমি বারান্দা দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়েছি, কোনো তালা মারা কিছু করা, আমার ঘর কে দেখবে কিছু নেই, মেয়েকে কোলে নিয়ে বাঁচাও বাঁচাও করে ছুটছি। এত সেই দিনটা এত বাজে ফিল হয়েছিল শ্রেয়া, কারুরই দরজায় যাচ্ছি না, মানে নিজেকে মানে এরকম হয় মানুষ ভিখারিকেও ফিরিয়ে দেয় না, আমি যার দরজাতেই যাচ্ছি না লোকে দরজা খুলে আমাকে বন্ধ করে দিচ্ছে দরজা, মানে আমি এত বিভৎস হয়ে গেছি। সব বাড়িতেই তো মেয়ে আর বাচ্চা, কোনো পুরুষ মানুষ তো নেই, তারাও তো মানে ভয় পাচ্ছে দেখে আমাকে, কেউ যে হেল্প করবে কিছু সেটা তারা পারছে না করতে, দেখছে দরজাটা খুলে, মানে নিজেকে এরকম, তখন আমি বললাম না আমার, আমি কারোর থেকে হেল্প, মানুষ এতটাও স্বার্থপর হয়। হ্যাঁ আমি বললাম না আমার এইভাবে হেল্প চেয়ে হবে না। আর
আমাকে যেতে হবে, আমি বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে দৌড়চ্ছি তখন দুপুরবেলার সময়, রাস্তায় একটা জনপ্রাণী নেই শ্রেয়া। তো লাকিলি একজন ভদ্রলোক ইউনিফর্ম পরা, আমার হাজব্যান্ডের অফিসেই চাকরি করেন অন্য সেকশানে, তো উনি খেতে আসছিলেন হয়তো বাড়িতে, উনি দেখতে পেয়ে, ওনার স্কুটার ছিল তখন, দাঁড় করিয়েছে। তো ও বলছে যে আপনার হাজব্যান্ডের নাম কি, হিন্দিতে জিজ্ঞেস করছে আপকা হাজব্যান্ড কা নাম क्या है, कौन सा सेक्शन में काम करते हैं। তো আমি বলেছি, উনি আমাদের না ওই এর মধ্যে ডিফেন্স এরিয়ার মধ্যে আমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকে, হাসপাতাল থেকে স্কুল থেকে, মানে সমস্ত রকম আমাদের সবই ক্যাম্পাসের মধ্যে, আলাদা করে তোমাকে বাইরে যেতে হবে না খুব এমার্জেন্সি কেস না হলে। তো উনি শুধু আমাদের নিয়ে গিয়ে ওখানে ড্রপ করেছেন। তারপরে তো মেয়েটাকে আমি জড়িয়ে ধরেই বসেছিলাম, কোনো সেন্স নেই। এবং তারপরে উনি আমার হাজব্যান্ডকে খবর দিয়েছেন। আমার যখন সেন্স এসছে, সে আমি দেখছি পুরো শরীর আমার ফুলে গেছে। আমার হাজব্যান্ড ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, আমি স্ট্রেচারে শুয়ে রয়েছি, পুরো শরীর ফোলা, এবং রীতিমতো যে জামাটা আমি পরেছিলাম সেটা কেটে বার করতে হয়েছে। টাইট হয়ে গেছে। এবং দুজনকেই ইমিডিয়েট, মাকে মেয়েকে আইসিইউতে ভর্তি করে। এবং ওইখানে থাকাকালীন আমি 1 সপ্তাহ মতন ছিলাম, আমরা যেখানে ছিলাম আর কি। তো 1 সপ্তাহের মধ্যে উন্নতি কতটা হচ্ছে, উন্নতি তো কিছু বুঝতে পারা যাচ্ছে না সেখানে, কারণ ওটা তো একটা নর্মাল হসপিটাল যেখানে তোমার ডেলিভারিও হচ্ছে, কারোর মাথা ফেটে গেলেও যাচ্ছে, হাত ভাঙলেও যাচ্ছে। তো সেই জায়গা থেকে ওখানে ওরা যা ইনিশিয়াল ট্রিটমেন্ট যেটুকুন করার করছে ওখানে, সেটা প্রতিটা দিন যখন ওই ড্রেসিং হতো না, আমার তো হাত পা এখনও আমার তার চিহ্ন রয়ে গেছে, যখন ড্রেসিং হতো না সেটা ওই চচ্চর করে খুলতো, মানে আমি চিৎকার করতাম, আমার হাজব্যান্ড বলতাম তুমি বিষ আমাকে দাও, আমি পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। মেয়েটাকে যে দেখতে যাব সেটারও কিছু আমার নেই, জানো তো, মানে ও আলাদা রুমে, আমি আলাদা রুমে, কিন্তু আমার হাজব্যান্ড এসে বলছে, ওইটুকু মেয়ে 1 চামচ জল খেলে বলছে পাপা মাম্মিকে দাও। 2 বছর কমপ্লিট হয়নি মেয়েটার তখনও। তো দেখছে আমরা ডিটোরেট করছি, পারছি না, তখন ওখান থেকে আমাদের অনেক ফেসিলিটিস থাকে, ওখান থেকে আমাদের লখনৌ বার্ন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় ইমিডিয়েট এফেক্টে। ও লখনৌ বার্ন সেন্টারে, আর আমার হাজব্যান্ড শ্রেয়া তুমি বিশ্বাস করো না, সেই দিন দুপুর থেকে ওই ইউনিফর্ম পরে 1 সপ্তাহ তো পুরো ইউনিফর্মেই বসেছিল, না বাড়ি আসা, না চেঞ্জ করা, না খাওয়া, না দাওয়া, ঠিক আছে। বাড়ির লোককে তখনকার দিনে এরকম মোবাইল ছিল না, ওই ল্যান্ড ফোনে কারোর বাড়িতে বা কোথাও এসটিডি বুথ থেকে ফোন করলে জানানো হবে, তাদের জানানো হয়েছে, তারা আস্তে আস্তেও 3 দিন কেটে গেছে। আমি দেখছি আমার বেডের সামনে দিয়ে আমার মা চলে যাচ্ছে, আমাকে চিনতে পারছে না, আমার মা আমার বেড ক্রস করে চলে যাচ্ছে হাসপাতালের মধ্যে, চিনতে পারছে না, মানে এত বিভৎস হয়ে গেছি। তো ওখান থেকে আমাদের তারপরে লখনৌতে পাঠিয়ে দিল। লখনৌতে তোমার যাওয়ার পরে 2 থেকে 3 দিন ছিল মেয়ে, ঠিক আছে, ট্রিটমেন্ট হয়েছে। আমি ছিলাম প্রায় 3.5 মাস মতন ছিলাম হাসপাতালে। তারপরে একদিন রাত্রিবেলায় শ্রেয়া, আমরা তো দুজনেই এতে রয়েছি, তবে ওটা তখন ছিলাম যেটা ইনটেনসিভ কেয়ার যেটা হয়, সেখানে একটা রুমের মধ্যেই তোমার আলাদা আলাদা বেড আছে, ডিস্টেন্স আছে, কিন্তু আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছি দূর থেকে হলেও, ওর বেডটা আলাদা হলেও আমি দেখতে পাচ্ছি। রাত্রিবেলা তো একে তো ব্যথা যন্ত্রণা, যা ঘুমের ওষুধ দিচ্ছে, তবে ওদের ট্রিটমেন্টটা ভালো ছিল, মানে ওদের ড্রেসিংয়ের যে সিস্টেমগুলো ছিল না, পুরো স্নান করিয়ে ভিজিয়ে তুলতো, অতটা মানে দর্দনাক কষ্টটা ফিল হতো না, কারণ একটা প্রপার বার্ন সেন্টারে পাঠিয়েছে, তো তাদের কেয়ারিংটা আরও অন্য রকম হতো। রাত্রিবেলা দেখছি সে সব ছুটোছুটি করছে, মানে যারা নার্সগুলো যারা থাকে ওখানে ডিউটিতে, তারা ছুটোছুটি করছে, অক্সিজেন সিলিন্ডার আনছে। আমার না শ্রেয়া মনে কোথাও একটা কু ডাকছে, একটা মা তো, আমার একটা মনের মধ্যে না একটা কু ডাকছে যে এটা কিছু একটা হয়েছে, এত ছুটোছুটি দৌড়োদৌড়ি করছে, ডাক্তার আছে। আমি শ্রেয়া কাউকে জিজ্ঞেসও করিনি, আমি আগে বাচ্চাকে দেখার জন্য আমি ছটফট করছি। আমার নিজে তখন আমি হুইল চেয়ার ছাড়া চলতে পারতাম না, যা কন্ডিশন ছিল। যেটুকুন সময় আমার বাড়ির লোক দেখতে আসতো, হাজব্যান্ড আসতো, হুইল চেয়ারে করে করতো, বা আমাকে ওয়াশরুম যেতে গেলেও হুইল চেয়ারে করেই নিয়ে যেত ওরা। তো আমার না ভাবছি, মানে এত ছুটোছুটি করছে, কী হয়েছে, তাহলে কি মেয়েটার কিছু হয়েছে? হ্যাঁ, আমার একটা কোথাও মনে কু ডাকছে শ্রেয়া। তুমি বিশ্বাস করবে না, আমি কীভাবে খাট থেকে নেবে আর ওর বেড পর্যন্ত গেছি, মানে রীতিমতো ছেঁচড়ে যাওয়া যেটাকে বলে না, সেইভাবে গিয়ে আমি না চাদর টাদর টেনে আমি উঠে দেখছি, হ্যাঁ ওর কাছেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছে, এবং ওই বুকে বসিয়ে টসিয়ে এই করে ওইসব, মানে ওরা
रे रे করে উঠেছে নার্সরা, আপনি কেন এসছেন, এই করছেন, आप क्यों आए हो, हम लोग तो है इधर। नहीं, मैं कहीं नहीं जाऊँगी, मैं अपनी बेटी के पास ही रहूँगी। তো বসে আছি শ্রেয়া, আমার তো মাথা ব্যথা কাজ করছে না। আমি তো বুঝতে পারছি যে না, আমি আর রাখতে পারবো না, এ চলেই যাবে। আমি না কোথাও একটা শুনেছিলাম শ্রেয়া, যে এরকম যদি কারো সন্তান এরকম এসে চলে যায়, তো তাকে যদি, অনেকের হয় না যে হয়তো বারবার মিসক্যারেজ হয়, কিছু হয়, তো সন্তানকে যদি বলে দেওয়া যায় না, সে কিন্তু ঠিক ফিরে আসে এবং কোনো নিশানা নিয়ে ফিরে আসবে। অনেকে না আগেকার দিনে কানে ফুটো করে দিত বাচ্চাদের, এই করতো, সেটা নিয়েই সেই করতো। তো আমার তখন মাথা, তো আমি ঠাকুর তো ডেকে যাচ্ছি শ্রেয়া, যত রাজ্যের ঠাকুর আছে স্মরণ করছি, তার সাথে আমি ওকে বলছি তুই কিন্তু আমার কাছে ফিরে আসবি, তোকে আসতেই হবে। ওর কানে কানে শুনে আমি বলেছি তোকে আসতেই হবে, আর তুই যখন আসবি কোনো নিশানা নিয়ে আসবি, আমি যেন বুঝতে পারি তুই এসছিস, তোকে আসতেই হবে, তোর এই জার্নিটা ইনকমপ্লিট রয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যেই আমার হাজব্যান্ডও চলে আসে, ও তো বাইরে থাকতো, মানে হাসপাতালে তো আর থাকতে দিত না, বাইরে থাকতো, তো ওর আসে সামনে। তারপরে মানে হয় ওই কিছুটা স্ট্রাগল করার পর বুঝতে পারলাম যে ও চলে গেল। এবং সেখানে আমার হাজব্যান্ডও সামনে দাঁড়িয়ে, সেও সঙ্গে সঙ্গে মানে ফেন্ট হয়ে গেছিল। হ্যাঁ, ও মানে কি বলবো। আর আমরা ওই সময় না এত বাইরের লোকের হেল্প পেয়েছি, আমাদের ক্যাম্পাসে যারা আমাদের আশেপাশে থাকতো, তাদের কথা জীবনে তাদের ঋণ মানে বলার মতো নয়। আমার বাড়ির লোকের থেকেও তাদের জন্য মানে তাদের কাছ থেকে বেশি হেল্প পেয়েছি। তারা কোথায় রক্ত দরকার পড়ছে, তারা রক্ত দিচ্ছে, তারা গিয়ে আমার হাজব্যান্ডের সাথে রাত্রি যে সেখানে আমার শ্বশুরবাড়ি থেকেও লোক মানে বলতে আমার 2 ভাসুর গিয়েছিলেন, এরা গিয়েছিলেন, কিন্তু ওরা কি বলতো, ওরা শুধু নিজেদের একটুকু দেখছে, ওই দেখতে আসতে হয়, দেখতে আসছি, এই পর্যন্ত। বাকি যে একটা ছোট ভাইয়ের ওপর দিয়ে এরকম গ্যাস যাচ্ছে, তার সন্তান চলে গেল, সময় তো কে আপন কে হ্যাঁ, পর সেটা বোঝা যায়। কিন্তু এটা খুব নিন্দনীয়, কিন্তু কিছু করার নেই, এটাই সত্যি, জানো তো। মানে আমার লাইফে এটা ঘটেছে। সেই তো কঠিন, তারা সত্যিটা নিজেদের accept খাওয়া করাটা ঘুম কঠিন। এগুলো নিয়ে ব্যস্ত, তাদের কিচ্ছু মানে নেই, মানে শুধু কর্তব্য না গেলে যদি লোকে বাজে বলে, সেই জন্য গেছে তারা। আদারওয়াইজ ভাইকে যে একটু কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে ধরবে, সেটুকুন পর্যন্ত তারা করেনি। তো যাই হোক, তারপরে তো তুমি একটু জল খাবে, ব্রেক নেবে, একটু রিল্যাক্সড হবে না কন্টিনিউ করবে? একটুখানি তাহলে এই চোখটা হ্যাঁ ঠিক আছে, তুমি একটু ব্রেক নিয়ে নাও, হ্যাঁ একটু জল খেয়ে নাও। তো তারপর তো ওইরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু আমার তখন যা শারীরিক কন্ডিশন, আমাকে তো ছাড়াছাড়ি কোনো প্রশ্নই নেই, আমাকে আইসিইউতেই থাকতে হলো। এবং রীতিমতো সেখানে যেই আসতো তাকে মাস্ক পরে পুরো রকম মানে নিয়ে আসতে হতো, যেটুকু দেখা করতো। আর ওই কষ্টটা, নিজের যন্ত্রণা, মানে কিভাবে কি আমি করব, মানে একটা দেখো সন্তান চলে যাওয়া যেটা, সেটা যতই আমার কম বয়স হোক, আমি তো মা, আমি তো তাকে পৃথিবীতে এনেছি, সেই কষ্টটা, তার সাথে নিজের শারীরিক কষ্ট রয়েছে। আর আমার হাজব্যান্ড রীতিমতো মানে হসপিটালের বাইরে যে রক টাইপের থাকে না, ও যেখানে মানে গেস্ট হাউস যেটা ছিল সেখানেও যেত না, ওখানেই ও কাটাতো, ওখানেই পার্কে বসে কেউ খাবার মানে দিলে ঈশ্বর খেত, মানুষকে এরকম। যে কোনো পানিশমেন্ট দিক, বাট এই সন্তান শোক যেন না দেয়, কাউকে না দেয়, কাউকে না মানে দেয়। হাজার শত্রু হলেও আমি হাজার কোনোদিন শত্রু চাইবো হলেও না। একদম একদম, হ্যাঁ। মানে একজন মা হিসাবে মানে এক অকল্পনীয়। সেটা 2 বছর হোক, 20 বছর হোক, যে বয়সেই যে হোক, বয়সে সন্তান doesn't শোক না matter, নেওয়া যায় সন্তান না। আজকে সন্তানই। এতগুলো বছর হয়ে গেছে, মার্ক রোড থেকে চলে গেলেও সেটাই সেটাই। সারা জীবন সেই বয়ে 1 বেড়ানো। মাসের বাচ্চা মানে যাই এই হোক, কষ্টর কোনো সন্তান মানে সন্তান, compensation নেই। সেখানে কিছু নেই। আজকে কত বছর হয়ে গেছে, বিগত প্রায় 27-28 বছর হয়ে গেছে, আমি এখনও ভুলতে পারি না, আমি এখনও সেটা নিয়েই কষ্ট পাই, ভাবি। এবং এটা এটা এমন একটা যন্ত্রণা যেটা তুমি হয়তো আমৃত্যু ভোলাতে পারবে না, কিছু করার নেই, আমরা তো মা, এটা তো আমাদের ফিচার, কিছু করার হ্যাঁ, নেই। ভগবান হয়তো পরবর্তী ক্ষেত্রে আমাকে 2 হাত ভরে দিয়েছেন, হ্যাঁ, সেটাও তোমাকে আমি শেয়ার করছি। কিন্তু সে তো সেই ছিল। হ্যাঁ, সেটা সেই। তো তারপরে প্রায় মাস 3 মতন আমি ছিলাম ওখানে। মাস 3 থাকার পরে তারপরে আমাকে জেনারেল বেডে দেয়, 1 সপ্তাহ মতো দেখে টেকে আমাকে তারপরে ওখান থেকে ছাড়ে। কিন্তু আমার স্ট্রিক্টলি বারণ ছিল রাস্তায় বেরোনো, আর আমি পারতামও না, মানে আমার শরীরের কন্ডিশন এমন ছিল যে তোমার ওই রাস্তায় বেরোলে রোদ লাগলেই জ্বালা করতো। রাস্তায় কি, বারান্দায় ব্যালকনিতে বেরোতে পারতাম না, কোনো রান্নাবান্না করতে পারতাম না, মানে গ্যাস আগুন স্টোভ কিছুর সামনে যেতে পারতাম না, ঠিক আছে। আর প্রচণ্ড কেয়ারে রাখতে বলেছিল, আর তোমার ওই একটু দেরি করে পরে নিতে, পরবর্তী চিন্তাভাবনা করতে একটু সময় দিতে বলেছিল, সময়টা দেওয়ার পরে। কিন্তু সে বাড়িতে আসার পর না আরও পাগলের মতন, মানে ওই ফাঁকা বাড়ি, ফাঁকা ঘর,
তবে আমাদের ওখানকার যারা ছিলেন না তারা এতটাই মানে কি বলবো শুভাকাঙ্ক্ষী ছিল, তারা আমি হাসপাতাল থেকে বাড়ি আসার আগে তারা চেষ্টা করেছে ঘরদোর গুছিয়ে কমপ্লিট করে রাখার, যাতে আমার জিনিস চোখে না পড়ে যতটা। আচ্ছা, মানে মেয়ের জিনিসগুলো যাতে হ্যাঁ হ্যাঁ চোখে হ্যাঁ, দেখে তোমার চোখে আরো দেখে বেশি আরো বেশি কষ্ট কষ্ট না হয়, তারা যতটা সম্ভব তারা আমার চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে জিনিসগুলো। তো তারপরে তো বাড়িতে এলাম, তারপরে চললো শ্রেয়া কষ্ট। এবং হ্যাঁ, আমার শাশুড়ি আর ননদ ভীষণ ভালো, এই দুটো কথা বলতেই হবে, ওনারা ভীষণই ভালো। শাশুড়ি লাস্ট 2 ইয়ার্স আগে উনি মারা গেছেন। তো ওরা কী করতো, অল্টারনেট করে আসতো। হয়তো 2 মাস আমার শাশুড়ি থাকলেন, আমার ননদ এলো, তখন শাশুড়িকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তারপরে আবার ননদ 2 মাস থাকলো, তারপরে হয়তো মা। আর আমার মায়ের পক্ষে আসাটা আরও পসিবল ছিল না, আমার দিদা তখনও বেঁচে ছিলেন। এবং আমার বিয়ের পর থেকে দিদা পুরো বেড রিডিং হয়ে গেছিলেন, মানে ওই কষ্টে আমি যে ছেড়ে চলে গেলাম দূরে, সেই কষ্টটা উনি আর নিতে পারলেন না। তো দিদা অসুস্থ ছিলেন, ভাইয়ের তখন খুব কম বয়স, 11-এ পড়ে। তো সেই জায়গা থেকে মায়ের পক্ষে তো এসে আমার কাছে থাকাটা সম্ভব নয়। তো মা যদি হয়তো 15 দিন খুব একে ওকে বলে কোনোভাবে অ্যাডজাস্ট করে আসতো, বেশিরভাগ সময় আমার শাশুড়ি আর ননদ এইরকমভাবে 2 বছর প্রায় কাটালো। ওরাই সমস্ত কিছু রান্নাবান্না করা বলো, রাখা বলো। আর সে আমি না যখন প্রথমবার মানে ফিরে আসার পরে আমি দেখলাম মানে আয়নাতে আমার মুখ বলে কিছু নেই, ভুরু বলে কিছু নেই, পুরো কালো একদম, মানে কি বলবো, ফোসকা পড়ে গেলে যেরকম ফোসকাটা একটা চামড়ার উপর ফোসকা পড়ে না, সেই টাইপের হয়ে আছে। মানে নিজেকে দেখে নিজে আটকে উঠবো, জানো তো, এরকম। মানে অনেকে হয়তো ভাবতে পারে যে নিজেকে ওইভাবে অ্যাকসেপ্টেন্স দেওয়াটা, এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ একটা মানুষের নিজের। হ্যাঁ, এটা বলে বোঝানো যায় না, এটা এক্সপ্লেন করা যায় না। নিজেকে ফার্স্ট টাইম ওইভাবে দেখে একভাবে দেখে অভ্যস্ত, হঠাৎ করে আয়নাতে নিজেকে অ্যাকসেপ্ট করাটা, এটা জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জ। অ্যাকসেপ্ট করা, তার সাথে বাকিরা কে কি বললো সে তো পরের কথা, সেটা তো আলাদা কথা, রাস্তায় কি বলবে সে পরে। নিজেকে দেখে তো নিজে আটকে উঠছি একদম নিজেকে ভালোবাসা, নতুন করে নিজেকে অ্যাকসেপ্ট করা, এইটা মানে এই ওভারকাম করাটা, এটা শুনে বা এক্সপ্লেন তখন করে বোঝা এতটা যায় না। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম না শ্রেয়া, আমি আমার হাজব্যান্ডকেও বিশ্বাস করতে পারতাম না। আমি ভাবতাম এই মানুষটা তো একরকম দেখে আমায় বিয়ে করেছিল, এখন যদি আমার হাত ছেড়ে দিয়ে চলে যায়। অনেক পুরুষ মানুষ তো এরকম থাকে, তাই না? সে সেই জিনিসটাকে আর অ্যাকসেপ্ট করতে পারে না বিয়ের পরে যেটা হয়। কিন্তু থ্যাংক গড, মানে আমার সঙ্গের যে মানুষটি সে একদমই অন্য রকমের মানুষ। আমি ইনসিকিউরিটি ফিল করলেও সে সদা সর্বদা আমার পাশে সব রকমভাবে থেকেছে, বা তোর কোনো রকম লজ্জা লাগেনি যে আমি ওয়াইফকে নিয়ে বেরোবো না, আমার ওয়াইফকে এত বাজে দেখতে হয়ে গেছে। মানে এটাও তো অনেকের কাজ করে না। ঠিক, দাদার এটা একটা বিরাট বড় কৃতিত্ব। তুমি সত্যি ভীষণ লাকি যে এরকম মানুষ পেয়েছো। আজকাল তো মানুষ 90% কেসেস এই লাইক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এন্ড অল, যেখানে আমরা দেখছি যে তারা বাইরের জগতে ঘরে সুন্দরী বউ থাকার পরেও মন বসছে না, তারা বাইরের জগতে কোথাও একটা ইনভলভ হয়ে যাচ্ছে, কত সাজানো সংসার এইভাবে ভেঙে যাচ্ছে বলো তো। আর সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে তোমাকে মানসিকভাবে সাপোর্ট করা, এইভাবে সারাক্ষণ তোমাকে, তুমি যেভাবে যে হালে আছো সেটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া, এটা অবশ্যই দাদারও কেয়ারিংটা আরো বেশি বেড়ে গেছিল আমার অ্যাক্সিডেন্টের পরে। এটাই তো হওয়া উচিত, এটাই তো একটা প্রকৃত মানুষের পরিচয়। তার আগে কিন্তু নতুন নতুন বিয়ের পরে না আমি দেখেছিলাম তার মধ্যে রাগ ছিল, রান্না যদি ভুলভাল করতাম, খাবার না খেয়ে উঠে পড়তো, বা এই বেলা রান্না ও বেলা খেতো না, এই ধরনের মানুষটা ছিল। কিন্তু অ্যাক্সিডেন্টের পর না পুরো মানুষটা ঘুরে গেল একদম। মানে এই কষ্টের সময়টাতে একটা মেয়ে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারে যে আমার পাশের মানুষটা, যার হাতটা আমি ধরেছি, সে সত্যি আদৌ আমাকে কতটা ভালোবাসে। তো সেই জায়গাটা তুমি জিতে গেছো, সেই জায়গাটা আমি সত্যিই মানে লাকি, এটা জানি। তো যাই হোক, এবারে এইভাবে তো দিন কাটছে, আর একটা মানসিক কষ্ট হচ্ছে। আমি অন্য কারোর বাচ্চা দেখলে তাকে ঘরে নিয়ে এসে তার সাথে সময় কাটানোর চেষ্টা করছি, তখন সবাই আশেপাশে এরকম বললো যে না, তোমরা এবার নিজেরা একটা প্ল্যানিং করো, কিছু করো, কারণ এইভাবে ঝুমুর থাকতে পারবে না। হ্যাঁ, তো তারপরে আমি এই করলাম। কিন্তু আমার একটা চিন্তাভাবনা ছিল ব্যাক অফ দ্য মাইন্ড, যে মেয়ে গেছে, মেয়েই আসবে, ঠিক আছে, কনসেপ্ট তো করলাম। কিন্তু এক তো প্রথম কথা আমার ওই একটা মানে রাগ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো ঝেলতে হবে, সব ঠিক আছে, কিন্তু মেয়ে আসবে এইটাতে কনসিডার করে আমি কনসেপ্টটা করছি। আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করছি, আপনি বলতে পারবেন ছেলে হবে না মেয়ে হবে? বলছে ওইভাবে তো বলা যায় না, মানে কি আছে, ছেলে হলেও সেবা করবে। হ্যাঁ, এরকমভাবে বলছে, কিন্তু আমি ধরতে পারিনি তখন জিনিসটা। আমি বললাম আপনি যদি বলেন মেয়ে হবে তবেই আমি এটা নেব, না হলে আমি নেব না। তুমি এতটাই রিজিড ছিল। হ্যাঁ, তা ওনারা তো ঘুরিয়ে দিয়েছেন কথার রেতে।
তো এরকম আছে। এবার কেউ যেমন অনেকে হ্যাপি হয়, একটা প্রেগনেন্সির অবস্থা দেখলে বোঝা যায় যে বলতে পারে না যে হ্যাঁ হয়তো বেবি গার্ল হবে কি বেবি বয় হবে। তো যে কেউ যদি বলতো যে বয় হবে, আমি মানে ইরিটেট হয়ে যেতাম, তারপর রেগে যেতাম, জানো তো। ইন বিটুইন একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে আমার মেয়ে চলে গেল আর তারপরে কনসেপ্ট করলাম আমি প্রায় 2 বছরের মাথায়। আমি হাসপাতালে ছিলাম যখন, তখন ফিল করিনি, কিন্তু আমার মাথায় ছিল যে কী করেছে ওকে, আমি তো শেষ দেখাটা দেখতে পেলাম না। এটা প্রতিদিন রাত্রিরে শ্রেয়া রাত্রি 2টো থেকে 2:30-এর সময় আমার দরজা নক করে আমাকে বলতো, মা দরজা খোলো, আচ্ছা, মা দরজা খোলো। এটা আমি শুনতে পেতাম, আমি রাত্রিরে সিটিয়ে বসে থাকতাম। এই ইম্পর্টেন্ট জায়গাটা আমি তোমাকে বলতে ভুলে গেছি। যতক্ষণ না আমি আবার কনসিভ করেছি, একটা রাত্রির যায়নি যেদিন ও এসে দরজায় ধাক্কা মারেনি। হ্যাঁ, জানো, মা দরজা খোলো আমি আসবো, মা দরজা খোলো আমি আসবো। এটা কোথাও এটাও হতে পারে যে এটা তোমার একটা সাইকোলজিক্যাল এরর ছিল বা হ্যালুসিনেশন, যে তুমি না, হয়তো সারাদিন ওকে তো এত কিছু চাইছো প্রাণে, মানে হয়তো তখন তো একটা নিস্তব্ধতা চারিদিকের, হয়তো তুমি তাকে খুব বেশিভাবে কিন্তু চাইছো এটা নয় সেই যে আমি বাড়িতে সময়টা। কিছু ফিল করতে পারছি, হ্যাঁ, মানে ওইটা তাই কিছু হয়তো তুমি নয়। তাকে শুনতে পাচ্ছ। যাই হোক, কিন্তু একটা ওটা একটা উপলব্ধি তোমার এভরিডে ছিল। একটা রাত্রিরে, মানে পার্টিকুলার একটা টাইমে ওটা কিছুক্ষণ ঠিক আছে, শুনতাম। আমরা সেটাকে ভৌতিকই ধরি বা সাইকোলজিক্যাল, হোয়াট এভার, সাইকোলজিক্যাল তোমার যাই ধরি, এই একটা ঘটনা হ্যাঁ আমি ঘটতো এটা তোমার শুনতে সাথে। পারতাম। বেশ, এবং আমি কনসিভ করার পর থেকে কিন্তু সেটা বন্ধও হয়ে গেছে। আচ্ছা, তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি সেটা শুনিনি। শুনতে পাওনি। আচ্ছা, বেশ। তো যাই হোক, তারপরে তো এইসব চলছে, প্রেগনেন্সি হ্যানা ত্যানা, শারীরিক কষ্ট আস্তে আস্তে আচ্ছা, করে তুমি এর হচ্ছে। মাঝখানে আমাকে বলছিলে যে সেই সময় নাকি একটি মেয়েকে তার মা তোমার মেয়ের পুরনো জামাগুলো হ্যাঁ পরিয়ে হ্যাঁ পরিয়ে হ্যাঁ, বলছি, দেখাতো। আমি তোমাকে আসছি। হ্যাঁ, তারপরে আমি ছেলে হওয়ার এটা বলি, তারপরে তো আমি করলাম, এই যে হাসপাতালে গেলাম। এবার আমার হাজব্যান্ড রীতিমতো মেয়েদের ফ্রক কিনে দাঁড়িয়ে রয়েছে, মানে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ একদম ডিটারমাইন্ড মেয়েই হবে, আর কিছু হতেই পারে না আমাদের। তো তারপরে জানা গেল যে না, ছেলে হয়েছে। এবং আমি মনে হয় একমাত্র মা যে ছেলে হওয়ার পরে এরকম গগন ফাটিয়ে কান্না করেছিলাম, কেঁদেছিলাম প্রচণ্ড। ঠিক আছে, তখন মানুষ তুমি ছেলে ছেলেকে বলতে accept খুশি হয়, করোনি। মানে মেয়ে ছাড়া আমাদের মাথায় কিছু নেই। ওর বাবা মেয়েদের ফ্রক কিনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো সে আমাদের কি কন্ডিশন তখন। মানে ডাক্তার নার্স বলছে যে क्या है, मतलब बेटे होने से लोग खुश होता है, आप रो रहे हो, कितना अच्छा हुआ बेटा है, बेटा भी ध्यान रखेगा आपका। হ্যাঁ, ওইটা মানে অ্যাকসেপ্ট করতে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল, অ্যাকসেপ্ট করতে পারিনি। এবং সেটা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেটা আমার বহু বছর লেগেছে আমার অ্যাকসেপ্ট করতে ছেলেকে। এবং সেই জায়গা থেকে ও হয়তো কোথাও আমার কাছ থেকে ন্যায় বিচারটা পায়নি। ওরও বাচ্চা বয়সটা, আমার মানসিক এই যে একটা মানে কি বলবো, ডিপ্রেশন বলো বা ট্রমা বলো, এটা যে ছিল না, আমি হয়তো দেখতে স্বাভাবিক ছিলাম, সংসার করতাম, বাচ্চারও সব কিছু কেয়ার করতাম, কিন্তু আমি কোথাও ওকে সহ্য করতে পারতাম না। এটা তোমার পরিস্থিতির শিকার। সহ্য করতে পারতাম না, আমার মাথায় ঘুরতো ও কেন মেয়ে হলো না, ও কেন ছেলে হলো, মানে এটাই ওর অপরাধ, ও কেন ছেলে হয়েছে। ওকে মানে ও যদি একটু নড়ে ডান দিক থেকে বাঁ দিক যেত, সেটাতে ওর দোষ হয়ে যেত। ও বিছানা থেকে নামছে, চাদরটা যদি কুঁচকে যেত। আর আমার ছেলে অসম্ভব ঠান্ডা, আহারে, অসম্ভব ঠান্ডা, ওকে যেখানে বসিয়ে রাখতাম সেখানে বসিয়ে থাকতো। আর ওকে যে আমি বলে দিয়েছিলাম না শ্রেয়া, ডিটো আমার মেয়ের মতন দেখতে, মানে যখন জন্মালো আচ্ছা, অ্যাকুরেট দুজনের ছবি যদি তোমাকে এখন দেখাই পাশাপাশি, মানে তুমি আলাদা করতে পারবে না কোনটা মেয়ের ছবি কোনটা ছেলের ছবি। এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল, ফর্সা ধপধপ করছে। আর তোমার ওই যে যে জায়গাগুলোর বান হয়ে গেছিলো না, আঙুল ফাঙুল যেগুলো হয়ে গেছিলো, ওগুলো তোমার কালো কালো স্পট। দুধের মতো ফর্সা একটা বাচ্চা, তার আঙুলের ডগাগুলো কালো স্পট, তার পিঠটায় কালো কালো চাপড়া চাপড়া, মানে এরকম কালশিটের যে স্পটগুলো, যে জায়গাগুলো আমার মেয়ের বেশি ক্ষতি হয়েছিল, সেইটা ও কালশিটের স্পট, মানে ওরকম একটা ব্ল্যাক ব্ল্যাক স্পট নিয়ে ও জন্মেছিল। আর একদম ডিটো এক মুখ, মানে যারা পরবর্তী ক্ষেত্রে দেখেছে আমার সেকেন্ড চাইল্ডকে, বলছে তোমার ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে ওই সেইভাবে এবং এসেছে, ওকে ওই কিন্তু শুধু একটু ছেলে রূপে বলে তোমার অভিমান হয়ে গেছে। অভিমান হয়ে গেছে, ওটা ওর রিবার্থ। আমি বুঝতে পারি আরও কী করে ক্লিয়ার হলো দেখলাম, মানে ওকে তো ওই 18 মাস পর্যন্ত আমি মেয়েদের জামা কাপড়ে ওকে বড় করেছি। 18 মানে চুলটা কাটার আগে পর্যন্ত মেয়েদের জামা কাপড়ে ওকে বড় করেছি। এবং ছেলে মা ছাড়া এক চুল বাবার কাছেও যেত না,
একটা সেকেন্ডের জন্য ওর বাবা ওকে নিয়ে কোলে নিয়ে থাকতে পারতো না, বেরোতো না, মানে সব সময় আমাকে আগলে থাকবে, মা 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 মা। তো এর ভেতরে আমার ছেলে যখন এই ভাত হবে কি, তার থেকেও ছোট, আমরা যেখানে থাকতাম কোয়ার্টারে, আমাদের নিচে একজন ভদ্রমহিলা, একটা হাজব্যান্ড ওয়াইফ, তার একটা ছোট বাচ্চা ছিল 6 মাসের, তারা ওইখানে কোয়ার্টারে এলো। তারা আসার পর স্বাভাবিকভাবেই যেমন একটা বাঙালি আর একটা বাঙালি ওপর নিচে থাকি, তার সঙ্গে আলাপ হয়েছে আমার। আলাপ হওয়ার পরে সে সমস্ত ঘটনাটা শুনেছে আমার কাছ থেকে। সে তখন সেটা বিশ্বাস করবে না, ওই ভদ্রমহিলা মানে এত ভালো, মানে ওরকম আমিও হয়তো হতে পারবো না। উনি বললেন যে ঝুমুর একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না, তুমি এই যে এখনও কষ্ট পাচ্ছ, তোমার ছেলে হয়ে গেছে, তুমি তোমার মেয়ের জামাগুলো আমাকে দাও, আমি আমার মেয়েকে পরাবো। এটা কিন্তু একেবারেই কেউ করতে পারে না, মানে আমি বলছি সব থেকে মানুষের কোনো মাথায় ঘোরে না মাই, যে বাচ্চাটা নেই, যে বাচ্চাটা নেই তার জামা কাপড় আমি আমার বাচ্চাকে পরিয়ে দেবো, আমার বাচ্চা তো কিছু অশুভ হতে পারে, মানে অনেক অনেক রকমের থটস আসতে পারে মাথায়, কিন্তু এইটা কখনোই কোনো মা হার্ডলি বলতে পারে। মানে ওর সাথে আমার কতদিনের পরিচয়, ওখানে যাওয়ার পরে পরিচয়, তাই তো। এটা নয় যে আমার বাচ্চা বয়সের বন্ধু আমাকে হেল্প করছে সারতে, মানে ও বুঝতে পারছে যে আমি সুস্থ নয়, সেই জায়গা থেকে যদি একটু রিলিফ পাই, একটু তোমাকে হিল করার হ্যাঁ, যে জন্য। দেখো ও তো তোমার মেয়ের মতো, নিজে বলছে ও তো তোমার মেয়ের মতো, তো তুমি বাবা উনি কিছু অনেক মনে- বড় মনের মানুষ, হ্যাঁ, তুমি I কিছু must মনে say। করো না, তুমি জামাগুলো দাও, আমি আমার সেই মেয়েকে পরাবো। ভদ্রমহিলা অনেক বড় মনের মানুষ, নইলে এটা আমি মা হয়ে বলছি যে এটা করা অত সহজ ব্যাপার নয়, যে বাচ্চাটা কেউ পারবে না, আমিও তার হয়তো মতন ওরকম করে ভাবে নিজের অতটা- বাচ্চাকে সাজিয়ে শুধু তোমাকে সুস্থ করার জন্য মানসিকভাবে হ্যাঁ। তোমার সামনে প্রেজেন্ট করা, এটা মানে ওনার ও মন অনেক রীতিমতো ওই বড়, জামা অনেক পরিয়ে বড়। ওপরে নিয়ে আসতো আমার কাছে, বেল বাজিয়ে যেই দরজা খুলতাম বলতো দেখো তোমার মেয়ে এসছে, দেখো তোমার মেয়ে এসছে। আমার তো ভালো লাগতোই, ওই জামাটা পরে ওকে দেখতাম, কষ্টও পেতাম, ভালোও লাগতো, কিন্তু আমি সত্যি মানে ওর কাছে আমি ঋণী, যে ও আমাকে কিছুটা হলেও মানে সেই সময় সঙ্গ দিয়ে মেয়েটাকে আমার সামনে সামনে এনে এনে যে আমি যাতে কিছুটা আমার হিলিং হয় আর কি, চেষ্টা করেছে। তো তারপরে তো আমাদের ওই ডিফেন্স সার্ভিসের জন্য আমাদের তো বেশি জায়গায় মানে বেশি দিন এক জায়গায় পোস্টিং থাকে না, 4 বছর 5 বছর, তারপরে আবার অন্য জায়গায় চলে যেতে হয়। তো পরবর্তী ক্ষেত্রে ওদের সাথে একটা সময় পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এইখানে এদিকে ছেলে আমার বড় হচ্ছে, ছেলে প্রচণ্ড শান্ত ভদ্র, কোনো কমপ্লেন নেই, একদম বাচ্চা বয়স থেকে, মানে জ্বালানো কি জিনিস, বদমাইশি করা, দুষ্টুমি করা কিচ্ছু নয়। ওকে নিয়ে আমাকে কোনো দিন মানে কিছু শুনতে হয়নি, কিছু ভুগতে হয়নি, কিচ্ছু নয়। ও একদিন আমাকে প্রশ্ন করছে, মাম্মি আমাকে তুমি ভালোবাসো না কেন? তখন ছেলেটা ইউকেজিতে পড়ে, ও বুঝতে পারছে আমার মা আমাকে সেই মতোভাবে ভালোবাসে না যেরকম সবাই মায়েরা ভালোবাসে, আমার মা এত কেন আমাকে বকাঝকা করে। মাম্মি আমি তো ক্লাসে ফার্স্টও আসছি, আমি তো তোমার সব কথা শুনি, তুমি আমাকে ভালোবাসো না কেন? ওর জন্য আমার কষ্ট হচ্ছে এবার, এটা তুমি ঠিক করো, হ্যাঁ, জানো আমি ওর মেরে কি টেরে দোষ দিতাম ছিল? ওকে দুমদারাস্কা। আহা, হ্যাঁ, আমার মানে সবসময় তো বাবা বাড়িতে থাকতো না, আর আমি মারতাম যখন আমার মাথায় রাগ উঠে গেলে কোনো মানে আমি তোমার মেন্টাল হেলথটা বুঝতে আমার পারছি। মেন্টাল হেলথটা যে এটা কেউ বুঝতেও পারেনি হয়তো, যে সেই সময় আমার একটা চিকিৎসা করানোর দরকার ছিল। কিন্তু ও তো ছোট, বড় ও তো ছোট ছোট, ওর ছিল, তো কোনো ওর তো কোনো দোষ নেই, ছিল কোনো না, পাপ নেই, কোনো অপরাধ তাই তো, নেই। হ্যাঁ। হ্যাঁ, ও বুঝতে পারছে মাম্মি তুমি আমাকে কেন ভালোবাসো না, আর চল যেখানে যাচ্ছিস স্কুলে যাচ্ছিস এই ওই ওকে ধমক দিই, মানে ওর সব কথাতেই আমি বিরক্ত হয়ে যেতাম, বেশি কথা বললেও বিরক্ত হতাম, নড়াচড়া করলে খেললেও বিরক্ত হতাম, অথচ ও মানে ঘর ছাড়া বাইরে যাওয়া বা ইভেন আজ পর্যন্ত আমার ছেলের খেলনাগুলো পাই টু পাই রয়ে গেছে। কত শান্ত বাচ্চা, বুঝতে পারছো, যে খেলনা এখনও আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি শোকেসে, ভাঙেনি, মানে কীরকম শান্ত বাচ্চা। ও স্কুলে গেছে আমি ফার্স্ট দিন, কিন্তু ওকে আবার আমি চোখের আড়ালও করতে পারতাম না, এত জোর উপর রাগ ছিল, রাগ মানে ওই যে একটা ছিল, রাগ ঠিক নয়, ওটা একটা মানে মানসিক তখন তোমার মাতৃত্ব আবার সন্তানটাকে ফিরে আসতে বললাম, আমার মেয়েই চাই, ওই যে একটা আর্ট মেয়েটা যে ছিল, হলো না, মেয়েটা সেই যে যে হলো একটা না, দুঃখ, একটা কষ্ট কনফ্লিক্টেড মেন্টাল জায়গায়। কন্ডিশনে তুমি ছিলে, হ্যাঁ, সেটাই। কিন্তু কিন্তু ওকে ছেলেকে আমি ভালোবাসতাম প্রচন্ড ভালোবাসতে, প্রচুর ভালোবাসতাম। কিন্তু সেটা তখনও মানে প্রকট ভাবে আসেনি, ওর কোনো প্রচ্ছন্ন কেয়ারিং ছিল। এর অভাব রাখিনি, মানে ওকে না মানে টাইমে স্নান করানো, খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, যা করা, কি খেতে ভালোবাসছে সেটা বানিয়ে দেওয়া। কিন্তু ওই হঠাৎ হঠাৎ খুব রেগে যেতাম ওর উপরে, মানে অকারণেই, যেটা কোনো কারণই নয়, বাচ্চা মানুষ একটা হয়তো এদিক থেকে ওদিক হয়ে গেছে জিনিসটা। আহারে, ওর ওপর আমার খুব মায়া হচ্ছে, সেই জায়গা থেকে না, দ্যাটস নট ডান, এটা আজকে হয় না। আমি রিয়েলাইজ করি যে হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি ঠিক আমি না। ওর সাথে ন্যায় করিনি। আমাদের জীবনে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, সত্যি পরবর্তীতে আগে যাই হয়ে থাক পাস্টে, বাট নেক্সট
যে বেবি আসুক না কেন তাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে এবং বেস্ট দিয়ে তাকে সমস্তটা উজাড় করে মানে আমার ভালোবাসতেই ছেলে হবে। যতক্ষণ না বাস থেকে নামতো আমার টেনশন হতো, যতক্ষণ ওকে না দেখতে পেতাম বাস থেকে নামছে। কারণ অনেক বাচ্চাকেই দেখতাম কার মাথায় পেট্টি বুঝতে বাঁধা, পারছি, কে হ্যাঁ, হাতে হ্যাঁ, ব্যান্ডেজ বেঁধে হ্যাঁ, নামছে, হ্যাঁ। আলো আমার ছেলেটা সুস্থভাবে নামুক, মানে কেয়ারিং মানে ছিল। তুমি ভালো প্রচন্ডই বাসতে, হ্যাঁ। কিন্তু একটা বাহ্যিক রাগ তোমার মধ্যে কাজ বাহ্যিক রাগ করছিল। একটা হ্যাঁ, ওটা হতো। আর আমি তখন না ইমাজিন করতাম যে আমার মেয়েটা থাকলে এই এজের হতো, এই এজের হতো, ঠিক আছে। বুঝেছি। তো এই জিনিসটা না অনেক দিন ওর সাথে গেছে, যেটা আমি এখন রিয়েলাইজ করি যে আমি ওর সাথে একদমই ন্যায় করতে পারিনি, সেটা যে কারণেই এটা হোক। অন্যায়, সত্যিই এবং অন্যায়। সেই ছেলেটা আজকে আমাকে কি পরিমাণে ভালোবাসে, যেখানে সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্য হয়তো আমি নিজেকে মনে করি না। যে এখনকার দিনে সাধারণত বাবা মাদের যেরকম সন্তান হয়, আমার ছেলে সেটা কিন্তু নয়, উল্টো, সে দেখো সেটা সন্তান তো আন্ডারস্ট্যান্ডিং হবেই। মাকে সন্তান ছাড়া কে বুঝবে? না, ও ওটা এখন ঠিক। বড় মানে হয়ে এখনকার নিশ্চয়ই জেনারেশনে বুঝেছে। যেরকম ছেলেদের দেখি, ছেলে হ্যাঁ। মেয়েদের আশেপাশে, সেই জায়গা থেকে আমি বলবো আমি অনেক লাকি। না না, ও তো নিশ্চয়ই বুঝেছে বড় হয়ে যে মা কেন সেই সময়টা ওরকম হ্যাঁ, সেটা করতো। যখন ও জানতে পারলো, ফিল করেছে যে মা, আফটার অল ও তো এখন বড় হয়েছে, ম্যাচুরিটি এসছে, ও প্রত্যেকটা ফেজে বুঝেছে যে মার ওই একটা ক্ষোভ থেকে, অভিমান থেকে মা এরকম করেছে। বাট এমনটা নয় যে মা আমাকে কখনো অবহেলা করেছে বা না, অবহেলা মা করেনি বা আমাকে ভালোবাসেনি। ভালোবাসেনি। না, না, না। তো এখন সেটা রিয়েলাইজ সেটা করে আমার বলেই প্রাণ তোমাকে আটকে এত থাকতো, ভালোবাসি। মানে ও স্কুল থেকে না ফিরলে বা কিছু করলে, ঠিক আছে। তো ও যখন তোমার ধরো এই 7-8-এ পড়ছে, তখন ও কিন্তু জানতে পারলো যে ওর, মানে সেটা আমরা কেউ বলিনি হাজব্যান্ড ওয়াইফ, এবং আমার মেয়েরও কোনো ফটো বা কোনো কিছু ছিল না। ও জানতে পারলো যে এরকম ওর একটা দিদি ছিল আগে। আচ্ছা, মানে ক্লাস 7 অবধিও জানতো না, না? 7 অবধি জানতো না, এবং সেটা জেনেছে আমার শ্বশুরবাড়ির লোকেদের সূত্রেই জেনেছে। ও আমাকে এসে ডাইরেক্ট জিজ্ঞেস করছে, মা আমার কোনো দিদি ছিল? বললাম তুই কোথায় শুনলি? তখন বলছে যে আমাকে বড় মা মেজো মা বলেছে। আমাদের বাড়িতে না ওই 3 যা আমাদের না ওইভাবেই ডাকা হয়, বড় মা মেজো মা ছোটো মা, এটা একটা আমাদের ট্রেন্ড। কাকিমা জেঠিমা কিছু হয় না বলা, যাই হোক। তো আমার খারাপ লাগলো যে আমি ওকে জানাতে চাইনি, অকারণটা এবং বলার কোনো যাই হোক প্রয়োজন জানানোটা ছিল না। হয়তো একদিকে উপকার হয়েছে, কারণ ও রিয়েলাইজটা রিয়েলাইজটা করেছে করেছে সেই। ওকে যে কোথাও ছাড়তাম না, কোনো বন্ধুর সাথে ছাড়তাম না, কোনো স্কুল থেকে ট্রিপে বেরোলে কোথাও ছাড়তাম না। ও তারপর থেকে বুঝে গেছে, তারপর থেকে আমাকে কোনো দিন আর কোনো কিছু নিয়ে বলা বা কান্নাকাটি করা, বায়না করা, এগুলো ছিল না। ও যখন ক্লাস মানে এই 7-এ তো ওটা জানলো, কিন্তু ও যখন বেশ 9-10-এ পড়ে, জানো তো, মানে বেশ বড়, বোঝার মতো ক্ষমতা, ও একদিন আমাকে বলছে যে মামি একটা কথা বলবো, আমি না প্রায় একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখিস? হ্যাঁ, আমি না স্বপ্ন দেখি, জানো তো, আমি না হাসপাতালের বেডে শুয়ে আছি, আমি না তুমি একটা গ্রিন কালারের ড্রেস পরে আছো, আর পাপা একটা ফতুয়া পরে আর একটা প্যান্ট পরে আছে, আর আমার মাথায় না খোঁচা খোঁচা চুল। এইটা ও নাকি স্বপ্ন দেখে এবং ওর খুব কষ্ট হয়, তারপরে ওর ঘুমটা ভেঙে যায়। এটা মানে তখন তো 9-এ পড়ছে, এবং ওর এটা 3-4 বার দেখার পরে তারপরে এসে আমাকে বলছে, মা আমি এই স্বপ্নটা দেখি, জানো তো, এরকম একটা ঘটনা কি কিছু হয়েছিল? অলরাইট, তখন তুমি রিলেট করতে পারছো যে আগের সাথে। তখন ওর উপর আমার আস্তে আস্তে, তারপর থেকে আমি রিলেট করতে পারলাম জিনিসটা, যে ওই যে এক তো নিশান তো নিয়ে এসছে, সেটা তো আলাদা কথা, তাও তো আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারছি না। কিন্তু ও যখন নিজে মুখে বলতে আরম্ভ করলো যে মামি আমি এই স্বপ্নটা দেখি, ও যখন বলেছে না, আমার বুকের ভেতরটা ধক করে উঠেছে। কারণ এই যে সিচুয়েশানটা যেটা বলছে, আমি গ্রিন কালারের ড্রেস পরে আছি, আমার হাজব্যান্ড ফতুয়া প্যান্ট পরে, একদম ডিটো বলছে, যেটা আমার মেয়ে যখন চলে যাচ্ছে ওই মোমেন্টের সিচুয়েশানটা, যেখানে আমার কোনো বাড়ির লোক ছিল না, শুধু ডাক্তার, নার্স, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাটা ছিল। সেইটা তো ওর জানার কথা না, ওর কাছে তো আমরা গল্পই করিনি কিছু। ইভেন আমার মা, বাড়ির লোক কেউ জানে না। মানে ওই যে মোমেন্টটা, যে সময়টা ও পাস করছে, চলে যাচ্ছে, সেই মোমেন্টে আমরা কি ড্রেস পরেছিলাম, ওই একটা মানে মৃত্যুর স্মৃতি কোনো সময় মানুষের মাথায় থেকে যায়, ওইটাই তখন আমি রিলেট করতে পারলাম যে না, এ প্রপারলি ওই এসেছে। এবং তখন থেকে আস্তে আস্তে করে, মানে ওটা তো নয় যে একদিনেই কমে গেছে বা কিছু, কোথাও একটা ওর সাথে আমার কানেকশানটা আস্তে আস্তে করে বাড়তে লাগলো। এবং ইন বিটুইন আমাকে সবাই বলেছিল, তারপরে আমি তখন একটু তোমার ওই কাউন্সিলিং করানো শুরু করলাম, এবং সেই থেকে আস্তে আস্তে সম্পর্কটা, সেরা যে ছেলেকে সহ্য করতে পারতাম না, সেই ছেলে মানে একদম বন্ধু, এমন কোনো কথা নেই আমার ছেলে আমার সাথে শেয়ার করে না। ছোটো থেকেই খুব স্টুডিয়াস, খুব ব্রিলিয়েন্ট ছেলে ছিল। পড়াশোনায় কোনো দিন আমাদের কোনো অভিযোগ করতে হয়নি, বরং স্কুলে গেলে আমরা প্রাউড ফিল করতাম যে আপনারা গড গিফটেড একটা চাইল্ড পেয়েছেন।
এখন কি করছে? এখন আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার সাথে আরে ডেটা বাপরে, সায়েন্টিস্ট। বড় হয়ে গেছে। হ্যাঁ, ওর লাস্ট 4 বছর ধরে ব্যাঙ্গালোরে সেটেল হয়ে গেছে, ব্যাঙ্গালোরেই চাকরি করছে। ঠিক আছে, এখন ছেলের সাথে কিরকম সম্পর্ক? এখন ছেলের সাথে bonding? একদম মাই ডিয়ার ফ্রেন্ড যেটাকে বলে। হ্যাঁ, সেটা অফিসের প্রবলেম হলেও শেয়ার করে, সেটা গার্লফ্রেন্ডের কথা হলেও শেয়ার করে। গার্লফ্রেন্ডের ব্যাপারে তোমাকে আমি একটা কথা বলবো। আর মানে ইচ অ্যান্ড এভরিথিং আমার ছেলের সাথে আমি সব জায়গায় ফ্রি, যেগুলো আমি জীবনে করতে পারিনি, আমার বিয়ের পরে যেগুলো করা উচিত ছিল, সেই বয়সে যে এনজয়মেন্টগুলো করা উচিত ছিল, আমার ছেলে সমস্ত কিছু আমাকে প্রোভাইড করে এখন নিজের সঙ্গে নিয়ে গিয়ে। ও গ্রেট। কেউ বলবে না, এবং ও বলে মা দারুণ দারুণ। তোমাকে আমাকে দেখে লোকে ভাবে দিদি ভাই বসে আছি, মানে বা কেউ অফিস কলিগ কারোর সাথে বসে সেটা তো আড্ডা আমি মারছে, বুঝতে পারছি। এই হ্যাঁ। রকম। হ্যাঁ, এবং ওকে অনেক জায়গায় বলতে হয় যে না এটা আমার রিয়েল মাম্মি, এটা মানে সৎ মা নয়। হ্যাঁ, ওর বন্ধুরা জিজ্ঞেস তেরি সাগি মাম্মি হয়, বলছে হ্যাঁ রে বাবা এটা আমার নিজের মা। হ্যাঁ, তো এইরকম ব্যাপার। আমার ছেলেকে আমি তোমাকে ফটো দেখাবো। তো এবার তো বড় হচ্ছে, পড়াশোনা করছে। এর মধ্যে যাও আমি মোটামুটি ওকে 12 পর্যন্ত একদম তোমার মানে চোখের আড়াল হতে দিইনি। বাস লেট এলেও মানে আমি ছুটে পৌঁছে যাব, এরকম অবস্থা। মানে এতটা প্যানিক ছিল আমার মধ্যে অ্যাক্সিডেন্টের পর থেকে। ওকে যেমন ভালোবাসতাম, আমার ওর উপর রাগটাও হতো, কিন্তু ওর বিপদের ভয়টা সবসময় আমার মাথায় কাজ করতো, আমার ছেলের যেন কিছু না হয়, কিছু না হয়। কিন্তু মেন্টালি প্রিপেয়ার ছিলাম, আফটার 12 ওকে আমাকে ছাড়তেই হবে। মন আমি শক্ত করে নিয়েছিলাম, আফটার 12 ওকে আমাকে ছাড়তে হবে, কারণ ওর এরপরে চাকরি জীবন থাকবে। সারাক্ষণ আমার সঙ্গে থেকে তো মানে পারবে না, ওকে তো মানে বাস্তবের মাটিতে ওকে পা দিতে হবে। এই জীবনে তো এগোতেই হবে। এই জীবনে এগোতে হবে। আজকে নয়, আরও 4 বছর আমি ওকে রেখে দিলাম আমার কাছে, থেকে কলেজ করালাম। আর আমি তো জানি আমার ছেলেকে আমি তৈরি করে দিয়েছি, তার তো ভিত তৈরি হয়ে গেছে, তাকে নিয়ে তো আমার কোনো চিন্তা নেই যে সে কোনো বাজে দিকে টার্ন নেবে বা কিছু করবে। তাকে একা যদি হস্টেলে ছেড়ে দিই, তার কাছে তো অগাধ সুযোগ, সে একদমই সেই ধরনের নয়। তো যাই হোক, 12-এর যখন পরীক্ষা দিচ্ছে, একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। যখন ফার্স্ট বোর্ডের পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং ওকে ক্লাস 10 থেকে আর এই চাকরি পাওয়া পর্যন্ত পুরো একা আমি টেনেছি। আমার হাজব্যান্ড চাকরির কারণে অন্য জায়গায় পোস্টেড আউট হয়ে গেছিলেন এবং তখন আমাকে চেয়েছিলেন উনি ওখানে শিফট করানোর জন্য। আমি বলেছি আমি ছেলেকে ছেড়ে কোথাও যাব না। হয় না, ট্রান্সফারেবল জবে অলওয়েজ শিফটিং নট হ্যাঁ, পসিবল। আর তখন ওর একদম 11-12 তখন মানে একদম মানে সিচুয়েশান চলছে। আর নাগপুর যথেষ্ট ভালো জায়গা, নাগপুরে ওর থেকে ভবন্স থেকেও পাস আউট হয়েছে। তো সেই জায়গাতে না তোমার, আমি বলছি আমার কোনো কথাই নেই, প্রশ্নই নেই ছেলেকে ছেড়ে। তোমাকে আমি ছেড়ে দিলে তুমি বিগড়াবে না, কিন্তু ছেলে এখন বিগড়ে যাবে ছেলেকে যদি আমি এখন হস্টেলে রেখে চলে যাই। তাই তো। তো আমি ছেলেকে ছাড়িনি, ছেলেকে নিয়ে আমি কাটিয়েছি এবং সেই ক্লাস 10-এর পর থেকে চাকরি পাওয়া পর্যন্ত পুরো একা হ্যান্ডেল করেছি। মানে আমি হয়তো একটু অন্য টাইপের মা, যে মানে মেয়েদেরকে যেমন চোখে চোখে রাখে না, না বলে কোচিনে চলে যেতাম। ওকে বুঝতে দিতাম না যে ওকে ফলো করছি আমি। আদৌ কোচিনে গেছে কি, বাবা তো থাকছে না, মাকে টুপি পরাতে কতক্ষণ। সেই হ্যাঁ, এখনকার দিনে ছেলেরা যেটা হয়, কোচিনে তো নেই ম্যাডাম আপকা লড়কা এসা নেই হ্যাঁ, আচ্ছা গাড়িওয়ালাকে ফোন করে জিজ্ঞেস করতাম। মানে সব জায়গায় চোখ কান আমার খোলা থাকতো। তো ওকে আমি বলেছিলাম যে ঠিক আছে, ও তো এসে সব শেয়ার করছে একটু বড় হওয়ার পর থেকে। এখনকার ছেলেমেয়েদের যেটা হয়, ক্লাস 8 থেকে 9 থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। প্রথম আমাকে এসে বলেছে, আমি পাত্তা দিইনি, সবাই স্কুলে পড়ছে, সবাই গার্লফ্রেন্ড, তুমি বুঝছো না ওইটা নয়, তাই তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, আমি তো তখন ও তো আমি কখনো অতটা ওর মাথাতে ঢোকাইনি। ও কিন্তু বুঝে গেছে যে গার্লফ্রেন্ডটা কী জিনিস। এসে বলছে আমাকে স্কুল থেকে অমুক বন্ধুর গার্লফ্রেন্ড আছে, ক্লাস 8-8-এ পড়ে, তখন 9-এ পড়ে। তো আমি বললাম হ্যাঁ গার্লফ্রেন্ড থাকতেই পারে, সারা স্কুলে কতগুলো মেয়ে, তোরা ছেলে মেয়ে কোয়েট স্কুলে পড়ছি, সবাই তো গার্লফ্রেন্ড। তেরি সবাই গার্লফ্রেন্ড হয় না, তুমি কিছু জানো না। আজকালকার বিশেষ করে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের কথা তো আর বলাই বাহুল্য, কিছু উল্লেখ করার তো ওকে আমি প্রয়োজনীয়তা নেই। তো যতটা পারতাম এই করে রাখতাম, মানে ওপেনলি কথা বলতাম, কিন্তু চাইতাম যাতে না ঢোকে। ঠিক আছে, পরে তুই বোঝাবি কি গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমি বললাম দেখ এই সবগুলো তো সবই ঠিক থাকবে, পড়াশোনাগুলো ঠিকঠাক কর। এটা নয় যে তুই বড় হলে আমাদের বিশাল কিছু দেখতে হবে, করতে হবে। তুমি যে আজকে যে ল্যাভিশলি লাইফটা তুমি যে কাটাচ্ছ, যেভাবে কাটাচ্ছ, সেটাকে যদি কন্টিনিউ রাখতে চাও বা তার থেকে আরও বেটার লাইফ পেতে চাও, তোমাকে কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করতেই হবে। যেটা তুমি করছো, আমি চাই তুমি আরও ভালো করো, ভালোভাবে এস্টাবলিশড হও। আর এইসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো তোকে চিন্তা করতে হবে না, এইচএসের পরে আমি খুঁজে দেবো তোর জন্য। ঠিক আছে, তুই এখন চুপচাপ পড়াশোনাটা করে যা, তারপর দেখবি পড়াশোনা করে একটা ভালো ছেলে, তার গার্লফ্রেন্ডের অভাব হবে? হ্যাঁ, মেয়েরা এমনি এমনি তোর কাছে চলে আসবে অটোমেটিক্যালি। যথারীতি ওকে তো বলে টলে দিলাম, এইচএস হয়ে গেল, কলেজে চলে গেল। পরে আমাকে ওখান থেকে ফোন করে বলছে, হ্যাঁ তখন তো গুডগার্লের মতো মাথা নেড়ে বলেছিলে, তারপরে একটাও খুঁজে দিলে। আমি আচ্ছা আমার খোঁজার দরকার নেই, তুই এখন কলেজে চলে গেছিস, এবার তুই নিজে খুঁজে তুই নে, নিজে নিজের খুঁজবি, দায়িত্বে। তুই যাকে পছন্দ করবি, আমার কোনো অসুবিধে নেই।
এইবার ও কিন্তু কিন্তু ম্যাচিওর হয়ে গেছে তো, এবার কলেজে গিয়ে যত দেখছে কেসগুলো, যে একটা মেয়ে, এখনকার দিনে মেয়েরা কী করছে, একটা সম্পর্ক করছে 2 মাস 4 মাস 6 মাস, তারপরে যেই সিনিয়র যে আছে সে যেই জব পেয়ে যাচ্ছে তার হাত ধরে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন তো জেনজিতে একটা খুব মানে ইম্পর্টেন্ট টার্ম শুনি, যে কি ওইটা, সিচুয়েশনশিপ। হ্যাঁ, এখন আর কেউ রিলেশনশিপে বিলিভ করছে না, ওরা এখন সিচুয়েশনশিপে চলছে। এবার ওইটাও বাস্তবে চোখে দেখতে পাচ্ছে। তারপরে একটা দুটো ফটো মেয়েদের পাঠিয়েও ছিল, তো আমি তো ক্যান্সেল, একে এরকম দেখতে তাকে ও আচ্ছা, সেরকম তোমার কাছ দেখতে। থেকে অ্যাপ্রুভাল চাইতো, হ্যাঁ, তারপরেও হ্যাঁ, হ্যাঁ। প্রপোজ করবে। ও মাই গড, সাচ আ গুড বয়, সাচ আ গুড বয়। হ্যাঁ, ওকে, আমি তো ফুত বার করলাম, হয়ে গেল, সেটা দিকে আর এগোলো না। তারপরে বলছে না এসব দরকার নেই, আমার গার্লফ্রেন্ড নেই, ভালোই আছে, আমি তো দেখছি ওই মেয়েগুলো পরবর্তী ক্ষেত্রে সিনিয়র দাদাদের সাথে পালিয়ে যাচ্ছে, মানে একজনের সাথে ঘুরে তার পয়সা করেই মানে ছাদ্য করে তার থেকে গিফট ফিফট নিয়ে তারপরে যে এটা সিনিয়র ছেলে ভালো চাকরি পেয়ে গেল তার সাথে আবার এঙ্গেজ হয়ে যাচ্ছে। তো এই করতে করতে তারপরে তো চাকরি টাকরি পেয়ে গেছে ও, মানে এই মানে চেঞ্জ করার আগেই আর কি, মানে কলেজ কমপ্লিট করার আগেই ও কিন্তু চাকরি পেয়ে গেছে সেখানে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, স্কলারশিপ পেয়ে দিল্লি এনআইআইটি থেকে পাস আউট হয়েছে ও, ঠিক আছে, বরাবরই মানে একদম কেজি থেকে নিয়ে আপ টু কলেজ পর্যন্ত ও এক রেজাল্ট করে গেছে সব জায়গায়। হ্যাঁ, তো চাকরি পাওয়ার তো কোনো অসুবিধেই হয়নি, কলেজ কমপ্লিট হওয়ার আগেই ক্যাম্পাসিংয়ে ভালো জব টব পেয়ে গেছে। এবার আমি তো পেছনে পড়ে রয়েছি। এইবার আমার ইন্টারেস্ট হচ্ছে যে ওর লাইফে একটা কেউ আসুক, কাহা তো বাবা মার সাথে গল্প করবে, তাই তো। তাই না, যতই আমার সাথে সব কিছু শেয়ার করুক, আর বাবার সাথে সেই ফ্রেন্ডশিপটা ওর কিন্তু গড়ে ওঠেনি। বাবার সাথে কি বলতো, ওই যতটুকু দরকার ততটুকু হয় না, কথা। মানে ছেলেদের একটা ব্যাপার আমি দেখেছি, যে ছোটবেলাটা একরকম, যাই হোক একটু মা ঘেঁষাই বেশি হয়, আর বড় হওয়ার সাথে সাথে ইদার বাবা আর ছেলে একদম সেই গলায় গলায় প্রচণ্ড ভালো বন্ধু হয়ে যায়, তা না হলে কিন্তু একটু দূরত্ব তৈরি হয়ে যায়। হ্যাঁ। মানে সেই বাবার সাথে একটা আপনি আজ্ঞেওয়ালা রিলেশন তৈরি হ্যাঁ, হয়ে আর যায়। ওইটুকুই কোনো দরকারি কথা থাকলেও অফিস নিয়ে, হ্যাঁ, ওই বা দরকারি কোনো প্রয়োজনীয় documents কথা, ব্যাস নিয়ে এইটুকুনি। ব্যাস, হ্যাঁ, এই বাপি কেমন আছো এই পর্যন্ত। বাবা ছেলেদের আর রিলেশনশিপটা আমার সাথে এরকমই মানে হয়। তুমি বিশেষ করে 3টে 3:30 আমরা মা ছেলে গল্প করে যাচ্ছি, মানে সেখানে ওর গার্লফ্রেন্ড ফোন করলেও বলছে এই দেখো জ্বালিয়ে মারছে আমাকে, দেখছে তোমার সাথে কথা বলছি, দাঁড়াও এক্ষুনি বলছি তোমার সাথে কথা বলছি, ও তাহলে আর ডিস্টার্ব করবে না, মানে এরকম। তো যাই হোক, ও তারপর করছে, এবার আমি তো এবার পেছনে পড়ে রয়েছি। এবং রীতিমতো যে ওর একটা লাইফ পার্টনারের দরকার, কারণ সবাই তো এখন আছে, তো সেই জায়গা থেকে তারপরে সে একটা অদ্ভুত ঘটনা আমি জানতে পারলাম। আমার কাছে ছুটিতে এসে দেখছি রাত্রিবেলা কার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর কথা হচ্ছে। তো আমি এবার বলছি কার সাথে কথা বলছিস, এই ঘর থেকে ও ঘর চলে যাচ্ছে, বারান্দা চলে যাচ্ছে, রাত্রিবেলা 1টা 1:30টার সময়। হ্যাঁ, তখন বলছে না না বন্ধু। বললাম হ্যাঁ বন্ধু তো ভালো, এত রাত্রিবেলা কথা বলছিস। আরে আমাদের একটা গ্রুপ হয়েছে না, জানো না, ওই যাদের বাবারা সবাই মানে এতে ছিলেন, ডিফেন্সে ছিলেন, আমরা তো সবাই মিলে একটা বড় হওয়ার পরে গ্রুপ বানিয়েছি, তো ওইখান থেকে আমার সাথে একটি মেয়ের নাম বললো। হ্যাঁ, কথা, তো মেয়েটার সাথে ওর পরিচয় হয়েছে, ঠিক আছে, এবং আমি খুব ভালোভাবে চিনি। তুমি সারপ্রাইজ হবে, সেই মেয়েটা হচ্ছে যে মেয়েটা আমার মেয়ের জামা পরে বড় হয়েছে। ও মাই গড, ডেস্টিনি। হ্যাঁ, সেই মেয়েটা মানে যাকে আমার ছেলে যখন বলছে যে আমি ওর সাথে কথা বলছি, মানে ওই ভদ্র মহিলা, হ্যাঁ, যে তোমাকে জামা পরিয়ে পরিয়ে মেয়ে করে দেখাতো যে হিল করার জন্য, হ্যাঁ। এটা ফেথ। মানে এটা জানি ওই না, মেয়েটি বড় হয়ে ওর এখন গার্লফ্রেন্ড, তার মানে হিসেব মতো মেয়েটি হয়তো ওর থেকে বয়সে একটু বড়ই হবে, একটু বড়ই হবে, কারণ ও একটু বড় ছিল তখন, একদম গাদা বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ, আরে বাপরে, দিস ইজ সামথিং অ্যামেজিং। বলে না ভগবান কিছু প্ল্যান সেট করে রাখে, কি কানেকশন আমি জানি না। এটা নয় যে ওরা দীর্ঘদিন ধরে কন্ট্যাক্টে ছিল, রাইট রাইট, ধরে নাও ক্লাস 3-4 পর থেকে ওদের সাথে আর যোগাযোগই ছিল না। অ্যামেজিং টুইস্ট, এটা দারুণ টুইস্ট ছিল। এই যে যোগাযোগটা, এখানে আরেকজন মানে মেয়ে ছিল দিশা বলে, ওই মেয়ে কিন্তু মানে আমার থেকে নাম্বার চেয়েছিল আমার ছেলের। আচ্ছা, এবার প্রথমে আমি ভেবেছি ঠিক আছে চলো এক জায়গার জানি তো সব বাচ্চা কাচ্চা, ওরা হয়তো যোগাযোগ করতে চাইছে, নাম্বার দিয়েছি, এবং রীতিমতো আমার ছেলে আমাকে দেখাতো যে ও রীতিমতো আমার ছেলেকে ডিস্টার্ব করছে। দিশা তখন এই কথাকে ঢুকিয়েছিল ওর সাথে যাতে সেটিং করার জন্য, মাঝখান থেকে দিশা সরে গেল, ওদের সেটিংটা হয়ে গেল। আমাকে বলছে দেখো এত মাথা মোটা মেয়ে, বুঝতে পারছে না আমি ইন্টারেস্টেড নয়, তুমি আর কোনো মেয়ের নাম্বার পেলে না, দিশার নাম্বার দিয়েছো, দিশাকে আমার নাম্বার দিয়েছো। আমি কী করে জানবো তোকে ডিস্টার্ব করবো? আমি ভেবেছি তোরা ছোটোবেলার বন্ধু, কথাবার্তা বলবি, যোগাযোগ করবি। আমার ছেলে এত ভালো না, তুমি বিশ্বাস করবে, মানে চ্যাট পর্যন্ত পাঠিয়ে দেয় আমার কাছে। এই টুইস্টটা দারুণ ছিল, মানে তারপরে আমি যখন জানলাম সত্যি মানে আমার খুশির ঠিকানা নেই।
মানে আমার কাছে তো অপছন্দের কোনো জায়গায় নেই। আর অলরেডি তুমি তার মা যে কত বড় মনের, কোন ফ্যামিলি থেকেও বিলং করে, সবটা সম্পর্কে জ্ঞাত। তাকে সেই বাচ্চা বয়স থেকে চিনি, আমিও মেয়েটাকে কোলে পিঠে করে করেছি রীতিমতো ছোটবেলায়। মানে ওর আমি প্রচুর পেছনে লাগতাম মেয়েটাকে। বাচ্চাদের পেছনে লাগা মানে কি বলতো, হয়তো ওর খাবার থেকে চিপস তুলে খেয়ে নিচ্ছি, ওর আইসক্রিম থেকে 2 স্কুপ খেয়ে নিলাম, ওতে এবার রেগে যেত, আমাকে কিছু বলতে পারতো না। কিন্তু ও কি করতে বলো তো, আমার ছেলেকে তাল পেলেই তখন পেটাতো। মানে ওকে দরজার কোনায় নিয়ে গিয়ে আমি আবার ঠেসে ধরতো, আমাকে তো কিছু বলতে পারছে না, আমার উপর রাগটা আছে। তার মানে ও অলরেডি ও এক্সপিরিয়েন্সড, ওর এই বাড়িতে এসেও কোনো আর প্রবলেম হবে না, ও বুঝে গেছে এখনো আমার ছেলে ভয় পায় যে আমার প্রবলেম হবে, আমি ছেলেকে পেটাবো। এটা ছেলে ভয় পায়, বলে ও যদি একটা এখন ওর বডি বিল্ডারের মতন চেহারা, লম্বা চড়া, মানে ছেলের সাথে আচ্ছা পেটাবো কথাটা সার্কাজম করে বললাম, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমার ছেলে মজা বলে, ও যদি বাবা একটা দেয় আমাকে, হ্যাঁ এইরকম। আর ও তো বোধহয় খুব লম্বা চওড়া না? লম্বা চওড়া, হ্যাঁ। তো দুজনেই সার্ভিস করছে, ও সার্ভিস করে, ও আলাদা থাকে আর এও আলাদা থাকে। একটা সময় ওরা ছিল, আবার যদি ওরা কাছাকাছি, ও যদি কোনো বিগ অপরচুনিটি পায় আবার ব্যাঙ্গালোরে ব্যাক করবে আমার ছেলের কাছে। আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাইছি যত তাড়াতাড়ি ওরা ফাইনাল করবে। একদম বিয়ে টিয়ে হোক, আর তারপরে আমাকে একটা ইনভিটেশন কিন্তু পাঠাতেই হবে, ইনভাইট না করলে আমি নিজে এমনি চলে আসবো, কোনো অসুবিধা নেই। এই যে দর্শক বন্ধুরা সবাই দেখছে, আমরা সবাই তোমার ছেলে বৌমাকেও একসঙ্গে দেখতে চাই। ও আমার সাথে জানো তো, মানে মনে হবে না তোমার যে এই যে এখন বড় হওয়ার পরে ওর যেহেতু ছোটোবেলায় মিশেছে আমার সাথে, একদম ও ফ্রি। তো যাই হোক, এটা তো ভালো লাগলো দেখে ছেলের সেটেলমেন্টটা, যে এবং সে যার সাথে সম্পর্কে জড়িয়েছে সে আমাদের খুব চেনাশোনা বন্ধুদের মধ্যে থেকে, এবং তাকে খুব বাচ্চা বয়স থেকে চিনি, সেই জায়গা থেকে কোনো রকম আপত্তির আমাদের দিক থেকে তো কোনো অসুবিধেই নেই, তাদেরও বাড়ির দিক থেকে নেই। আমরা চাই ওরা ভালো থাকুক, আনন্দ করুক। বিয়েটা তো দেখো, বিয়েটা এন্ড, এখন যতটা আনন্দ করছে না, বা বন্ধু হিসেবে একটা ভালো লাইফ পার্টনার হিসেবে একজনকে পাক, আর তার আগে ওদের কেরিয়ারটা ভালো করে গুছিয়ে নিই। একদম। হ্যাঁ, আমরা ইমিডিয়েট তারা দিয়ে বিয়েটা দিয়ে দিলেই হলো না। বিয়ে মানে অনেকটা রেসপন্সিবিলিটি, দুজনকেই সেটা বুঝতে হবে। আমাদের সময় যেটা ছিল, আমি তো এখন ওটার আমরা এখন হাড়ে বুঝতে পারছি। এস্টাবলিশড হয়তো ইনকাম করছে, কিন্তু সংসার সামলানো একটা মেয়ের দায়িত্ব নিয়ে এটা অনেক বড় ব্যাপার, বা মেয়েটারও সেইভাবে, কারণ এখন তো বাবা মা উভয়ই মানে ছেলে মেয়েকে সমানভাবে মানুষ করে। মেয়েরাও তো একদম এই যে জব করছে আজকে, ও তো সেইভাবে প্রিপেয়ার্ড নয়। ওকেও তো একটু মেন্টালি সেটেল হতে হবে, বিয়ে করব, একটা সংসারের দায়িত্ব, হাজব্যান্ডের দায়িত্ব, এটা আসবে, জিনিসটা বুঝতে হবে, প্লাস কেরিয়ারের তো একটা ব্যাপার রয়েছেই। তো এই সব কিছুর মাঝে না আমি মোটামুটি মানে ওই যে আমার কাউন্সিলিং চলছিল যখন, তখন থেকে আমি একটা ছোট্ট বিজনেস শুরু করি, এবং সেই বিজনেসটা আস্তে 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 করে আজকে একটা বড় রূপ নিয়েছে। শুধু নিজেকে এঙ্গেজ রাখা, মানে একটা সময় না আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম, যে আমি কি করছি, সকালে উঠে রান্না করছি, ওরা বাবা ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে, এসে আবার খাওয়া দাওয়া করছে, বাবা ছেলেকে নিয়ে তারপরে ছাদে একা একা ঘুরে বেড়াতাম, মানে মাথায় ঘুরতো আমি কি, আমাকে অমুকের ওয়াইফ বলে চেনে, আমার ছেলে খুব ভালো স্কলার, তার মা হিসেবে চেনে, কিন্তু আমাকে তো কেউ চিনতে পারছে না। আমার কি আছে, আমি একটা খুব মানে আরেকটা আমার আছে যে আমি রান্না বান্না মানে ওই যে আমি জানতাম না যেমন, তেমন একদম টপে পৌঁছে গেছি। আচ্ছা, আমি রীতিমতো কুকিং ক্লাস করিয়েছি, বেকিং কুকিংয়ের, হ্যাঁ কন্টিনিউয়াসলি করিয়ে গেছি। আমি এখনও বার্থডে বা এই অ্যানিভার্সারি কেক ফেকের অর্ডার নিই, কেক কুকিজ আইসক্রিম, মানে হেন কোনো জিনিস নেই আমার ডিকশনারিতে না আছে। আর বেশি বলো না, আমি তারপর তোমার বাড়িতে তোমার সঙ্গে ধরে চলে গিয়ে বসে থাকবো শেষে। হ্যাঁ, আমি এমনি খুব ফুডি মানুষ আর কি, খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। যাই হোক, আর তার সাথে আমি যেহেতু নিজে একটু সাজতে গুজতে ভালোবাসি, প্রথম তো কিছু বছর তো বললাম আমার যা অবস্থা ছিল, আমার নিজে আয়না দেখার কোনো দরকারই ছিল না, দেখতে আর চাইতামও না। তো তারপরে তোমার ওই এই বিজনেস গার্মেন্টসের, লেডিসের, মানে কিছু একটা করা, কিছু একটা নিয়ে থাকা, কুকিং ক্লাসও করতাম, ছেলেকেও দেখতাম, তার সাথে সাথে বিজনেসও করতাম, সেই তখন থেকে। ইনক্রেডিবল। আজকে আমি পুরো ঝাড়া পা, ছেলে এখন সেটেল, এখন আমি আমার মতো শুধু বিজনেসেই কনসেন্ট্রেট করি, ওটাকে বাড়ানোর চেষ্টা করছি। মূলত আমার যেটা বলার সেটা হচ্ছে, একটা মানুষ ওই রকম একটা কঠিন অধ্যায়কে পেরিয়ে এসে তারপর সাকসেসফুলি নিজেকে আবার পুরোটা গ্রুম করা। এখন কিন্তু তোমাকে দেখলে এমনি বোঝাও যায় না। হ্যাঁ, আমি একটু হাতে বোধহয় তোমার কিছু দাগ রয়েছে, হ্যাঁ, বা পায়ে একটু দাগ আছে, হাতে পায়ে একটু দাগ দেখলে বোঝা যাচ্ছে, অনেক বছর, হ্যাঁ ওইটা, কিন্তু মোটামুটি অনেকটাই রিকভার্ড। আর বোঝা যায় না, এক ঝলকে দেখলে ফেসেও কিছু বোঝাই যাচ্ছে না। তো
তুমি খুব লাকি যে এই জায়গাটা পুরোটা এত সুন্দর করে ওভারকাম করে গেছো, তোমার মানসিক বিপর্যয়টাকে তুমি হ্যান্ডেল করেছো, তার সাথেও সন্তানকে এত সাকসেসফুলি মানুষ করেছো, এত সুন্দর করে মানুষ করেছো। তো মানে সব দিক থেকে তুমি এত সুন্দরভাবে যে পুরো লড়াইটাকে চালিয়ে গেছো এবং জয়লাভ করেছো, আমি সত্যি জানি না যারা ওপাশে রয়েছেন তারা হয়তো অনেকেই তোমাকে দেখে অনেক উদ্বুদ্ধ হবে, অনেকটা ইন্সপিরেশন পাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আর নিজেকে এরকমভাবে জানো তো, মেয়েদের শেয়ার থেমে করার থাকা জন্য উচিত সকলে। নয়, জানো তো? হ্যাঁ হ্যাঁ আর সংসারের জন্য সবকিছু স্যাক্রিফাইস করাও উচিত নয়, আমি একদম, বলবো। পার্সোনালি নিজেরও একটা লাইফ রয়েছে। অবশ্যই নিজের যদি নিজের আইডেন্টিটি না তৈরি আমি না করতে দেখেছি পারি, মানে তুমি যদি খুব নিজে মুশকিল। মানে নিজেকে খেয়াল না রাখো না, তোমার পাশের লোকটাও তোমাকে বলবে না যে তুমি কেন শ্রেয়া আজকে তুমি আজকে শ্যাম্পুটা কেন করে নিলে না, বা তোমার আজকে পার্লারে যাওয়ার দরকার কেন গেলে না। একদম, তো নিজের জিনিসটা মহিলাদের নিজেকে না যত্ন নেওয়ার জন্য নিজেকে কেউ করে নেই। নিতে হয়, ছিনিয়ে নিতে হয়। ঠিক, একদম ঠিক। কিছু জায়গায় যুদ্ধ করে হলেও ছিনিয়ে নিতে হয়। এই যে নিজের ধরো কোনো জন্য মা একটা হওয়ার জায়গা। পর হ্যাঁ। সবাই আসে, সবাই সন্তান ছোট, তাকে নিয়ে ব্যতিব্যস্ত, তাকে যদি বা কেউ টুকটাক করিয়েও দেয়, মাটা যে সিজারিয়ান একটা পেশেন্ট, সেও যে কতটা কষ্টে আছে এই রিয়েলাইজেশনগুলো তাকে কারণ নেই। দেখারই দরকার নেই। হ্যাঁ, মানে মূলত যদি মেয়ের মা ছাড়া ওই বাপের বাড়িটা একটু ছাড়া, মানে সত্যি চুলে কথা বলে চিরুনি খুব পড়েছে কিনা সেটাও মুশকিল কেউ খোঁজ মেয়েদের নেবে জন্য। না তোমার। একদম, বাকি তো মেয়েদের তোমার যত্নটা নিজেকেই নিতে হবে যত্ন এবং সেটা বলো, স্ট্রিক্টলি নিতেই হবে। যেটা নিজের স্বাধীনতা যতটুকু তোমার, মানে আমি বলবো না একদম তুমি যা খুশি তাই করে যাও, হ্যাঁ, সেটা হ্যাঁ, বলছি হ্যাঁ। না, কিন্তু শালীনতা যেটুকু উল্লঙ্ঘন না স্বাধীনতা করে, হ্যাঁ। হ্যাঁ দরকার, সেটাও কিন্তু নিজেকে ছিনিয়ে নিতে হয়। তুমি যদি মুখ ফুটে না বলতে পারো না, ঠিক, বা লড়াই না করতে পারো, তোমার নিজের জন্য তোমার লড়াই করাটা খুব দরকার, একদম। তাই না? আর কিছু হলেও সামান্য হলেও মানুষের ইনকাম করার দরকার। আজকে Yes. হাজব্যান্ড ভালো পোস্টে ছিলেন, অফিসার র্যাঙ্কে ছিলেন, উনি রিটায়ার করেছেন, ছেলে ভালো, আমার তো কোনো দরকারই নেই কিছু করবার, কিন্তু তাও আমি আমার কাজ ছাড়িনি না, আমি আমার কাজটা চালিয়ে যাব, করব। তুমি অবশ্যই ছেড়ো না, তোমার কাজটাও অসাধারণ, বিকজ তুমি নিজে খুব ফ্যাশনেবল পার্সন এবং তোমার কালেকশন আমি দেখেছি এক্সট্রিমলি গুড। তো আমি তো সকলকে জানিয়েই দিলাম আজকের এই গর্জিয়াস পার্টি ড্রেসটাও তোমারই স্পন্সার্ড। তো সবাইকে আমি বলেও দিয়েছি রিকোয়েস্ট করে যে পপটপ নাম্বারে তোমাকে কন্ট্যাক্ট করতে, সো কাজের দ্যাট সূত্রে নতুন নতুন বান্ধবী পাই, তাদের সাথে কথা হ্যাঁ হয়, তাদের সাথেও কথা হচ্ছে, পরিচয় পরিচিতিটাও হয়, হ্যাঁ। বাড়ছে, সেই তো। অবশ্যই, ভালো সো লাগে। ভীষণ ভালো লাগলো তুমি এতটা এসেছো, কষ্ট করে আমাকে সময়টা দিয়েছো, আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ তোমার কাছে। আর অবশ্যই আমার দর্শক বন্ধুদেরকেও বলবো যে আমি জানি ওপাশে বসে থাকা অনেক মানুষেরই এখন হয়তো মনে হচ্ছে যে আমার জীবনেও তো এরকম অনেক কথা আছে যেগুলো আমরাও তো এরকম একটু মন খুলে প্রাণ খুলে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে চাই। তারা কিন্তু নির্দ্বিধায় এখন দেখো যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে যেটা ব্লিঙ্ক করছে, সেখানে চটপট ডায়াল করে আমাকে যোগাযোগ করো এবং চলে এসো আমার এই স্টুডিওতে পডকাস্টে বসে প্রাণ খুলে নিজের জীবনের যে কোনো ধরনের অভিজ্ঞতা, ভৌতিক হোক, দৈবিক হোক, কিংবা কোনো বাস্তব জীবনের অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার, সব কিছু তোমরা কিন্তু শেয়ার করে নিতে পারো। ওকে, আমার তো দারুণ লেগেছে তোমার সাথে কথা বলে। আচ্ছা, আমাকে অ্যাজ এ স্টোরি টেলার তো তুমি আমাকে চেনো, আচ্ছা, আমাকে অ্যাজ এ রাজকুমারী হোস্ট লাগছে। কেমন লাগছে বলো? রাজকুমারী লাগছে। Oh মানে my আমি God. তোমাকে দেখে না, মানে ফার্স্ট যখন তুমি আমাকে রিসিভ করলে ওখানে, সত্যি মানে অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ কিছু বলার নেই, মানে তোমাকে এমনিতেও তোমাকে তো সুন্দরী লাগতোই, আজ ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম তো আমার সত্যি আর এই ড্রেসটা তো আরো তোমাকে রাজকুমারী আমি তো রাজকুমারী ফ্লাইং ইন দ্য স্কাই একটা ব্লাশ করছি, লাগছে। এবার ব্লাশ করছি তোমাকেও আমি। কেউ বলবে না যে তুমি মানে দুই সন্তানের মা, তুমি তাদেরকে নিয়ে তুমি ব্যস্ত থাকো সারা দিন, তারা খুবই ছোট, তাদের কেয়ারে রাখতে হয়, সেটাই। তারপরেও নিজেকে মানে মেনটেন ওই রাখা, দুজনকে নিয়ে নিজের আমি কাজ রীতিমতো করা, পাগল হয়ে যাচ্ছি। এবং ধুমধাম দেখি তুমি লাইভে চলে আসছো। মানে আমি শুনছি ওটা না আমার নেশা হয়ে গেছে, ওটা আমার অসুস্থ, নেশা। কিন্তু সেগুলো হ্যান্ডেল করে তো তুমি লাইভে আসছো, বলো ওই যে 3 ঘন্টা তুমি লাইভগুলো করো 3টে চ্যানেলে, মানে হ্যাটস অফ। আর তার সাথে তোমার গলার ভয়েস, মানে নর্মাল গল্প নর্মাল, কিন্তু যেখানে তুমি ওই যে কোনো পেতনির করছো, আমার ভীষণ, মানে আমি তোমাকে কমেন্ট করি না, হ্যাঁ লাইভ তো দেখি, কিন্তু ওই তোমার সাথে যখন পার্সোনালি ফোনে কথা হয় তখন বলি, বাট ওটা একটা ট্যালেন্ট তোমার, এটা আমি বলতে বাধ্য যে এই যে গলার কাজগুলো করা, এটা কিন্তু আমাকে দিন আমি পারবো না, পরিষ্কার কথা যে আমার নেই, এটা সত্যি কথা। না না, তুমি আজকে ভীষণ ভালো বলেছো, একদম ফ্ললেস ছিল, ভীষণ ভালো লেগেছে পুরো এপিসোডটা আমার। আচ্ছা শোনো, তোমার জন্য আমার একটা ছোট্ট গিফট রয়েছে, যেটা হচ্ছে আজকে তো তোমার এই চ্যানেলটার আজকে উদ্বোধন হলো। হ্যাঁ, আজকে তো আমি সেই জায়গা ফার্স্ট ডে থেকে- শুট হ্যাঁ করছি। ফার্স্ট ডে শুট করছো, আমার তরফ থেকে একটা ছোট গিফট রয়েছে, আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব তোমার Oh আজকে my ফার্স্ট God, ডে, this ঠিক is আছে? such তো a এটা great হচ্ছে surprise. ফার্স্টে দিচ্ছি মিকো ইভানের জন্য, ওয়াও, ঠিক আছে? ওয়াও, আন্টির তরফ থেকে ওদেরকে দিয়ে দিও। Thank you. আর যেহেতু এটা তোমার ফার্স্ট ডে, সেই জায়গা থেকে আমি you. একটা কেক নিয়ে এসেছি,
আমাকে এইভাবে প্যাম্পার করে করে সবাই মিলে স্পয়েল করে এটা তো- দিচ্ছে, আমার কিন্তু কোনো দায়িত্ব নেই, না, ঠিক না, আছে? এগুলো কিন্তু ওদের, এই যে ওরাও দেখতে আমার পাবে। সাবস্ক্রাইবাররা বলতে থাকে শ্রেয়া দি দিন দিন কিন্তু খুব গলার জোরটা বেড়ে যাচ্ছে, এই লেভেলে চকলেট আর কেক খাওয়ালে আর কি করবো, আমি তো ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, আচ্ছা এখানে একটা কেক আছে কেকটা একটু তো, আচ্ছা আমি কেকটা দেখালে খুলি, ভালো হয়, হ্যাঁ কারণ তোমার দেখালে ওই- ভালো হয়। হ্যাঁ তোমার এর ভালোই হয়েছে আজকে ফার্স্ট দিন আমি এটা তোমার ওই চ্যানেলের নামটা দিয়েই শ্রেয়া। ওকে অলরাইট, খুলছি হ্যাঁ। হুম 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 ও ঠিকঠাক আছে তো? একদম পারফেক্ট আছে, দাঁড়াও। রিয়েল টক উইথ শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ। আরে না, শুধু শ্রেয়া বলবো না, শ্রেয়া চ্যানেলের নাম দিয়েই দেবো, থ্যাংক ইউ, শ্রেয়াকে থ্যাংক গিফটটা দেবো। ইউ। এটা খুবই মানে খুব এক্সপেন্সিভ, খুব প্রেশিয়াস একটা গিফট আমার জন্য ডেফিনেটলি। আচ্ছা দেখো এটা কিন্তু শোনো, কাটা কোনো উচিত জিনিস শুরু আমাদের, করলে নতুন এটাকে মিষ্টি কেটে- মুক্ত করতে হয়। একদম কেটে তো সেলিব্রেট করা উচিত হ্যাঁ, অবশ্যই। আমাদের, কারণ এখানে সবাই দেখছে তো, দর্শক বন্ধুরা অবশ্য তারাও সবাই সাথে মনে মনে থাকবে। ভাবছে শ্রেয়াদি একা একা খাচ্ছে আর আমাদের দেখাচ্ছে, তো ঠিক আছে আমি সবাইকে খুব ভালোবাসি, হ্যাঁ প্লিজ ডোন্ট টেক মি কিছু করার নেই, দেওয়া কিছু যাবে করার না, নেই, দিতে পাঠানো পারছি যাবে না, না। হ্যাঁ কিন্তু হ্যাঁ, সবাইকে তো খুব আনন্দটা ভাগ ভালোবাসি করে নিতে আমি, পারি আমরা। সবার অনারে সবাইকে উদ্দেশ্য করে নিজেই সবটা খেয়ে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। সো আজকের মতো দিদি তাহলে এপিসোডটা এখানেই আমরা শেষ করছি, আবার কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। একদম একদম। হ্যাঁ, থ্যাংক ইউ সো অপেক্ষায় মাচ থাকবো, ফর তোমার কামিং। সঙ্গে দেখা হবে, আরো গল্প হবে। অবশ্যই আড্ডা হবে। দারুণ দারুণ, তোমার সাথে আড্ডা মেরে আমিও ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ঠিক ইউ আছে, সো thank মাচ you ফর to কামিং। you.